ঘুমে প্রায় বিভোর হয়ে গিয়েছি। এমন সময় লক্ষ্য করলাম কেউ একজন আমার ঠোঁট জোড়াতে চুমু খাচ্ছে। শরীর অনেক ক্লান্ত, তাই চোখ মেলে তাকাবার মতন শক্তি জোগাতে পারছি না যে কে আমার ঠোঁটে চুমু খাচ্ছে। তার মধ্যে মাতাল করা একটি স্মেল নাকে ভেসে আসছে। একটু পর ফজরের আজান হলো। আজানের সুর শুনে লাফিয়ে বিছানা থেকে উঠে গেলাম। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। বেশ অবাক হলাম কাউকে দেখতে না পেয়ে, কারণ একটু আগে কিছু একটা অনুভব করছিলাম আমি। কেউ একজন আমার ঠোঁট জোড়ায় চুমু খাচ্ছিল। মাথায় যেন কিছু ঢুকছে না। ধুর, আমার কথা ভুল হচ্ছে না তো? আমি মনে হয় ঘুমের ঘর উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি। বিছানা ছেড়ে উঠে গিয়ে অজু করে নিলাম, কারণ ফজরের নামাজ পড়তে হবে। নামাজ শেষ করে খাটের ওপর বসে আছি, তখন অনুভব করলাম ঠোঁট জোড়া মধুর মতন মিষ্টি হয়ে আছে। মনে হয় যেন কয়েকশো কেজি মধু আমি শ্রবণ করেছি। এমন সময় সৎমা চেঁচিয়ে উঠল, এই যে নবাবের ছেলে, বিছনা ছেড়ে উঠে পড়ুন আর রেডি হয়ে কাজে চলে যান। আজকে রাতে যেন 5,000 টাকা হাতে পাই আমি। আম্মু, এত টাকা আমি কই পাবো? আমার সারাদিনের কামাই মিলে তো 1,000 খানেক টাকা হয় না, সেখানে 5,000 টাকা কিভাবে? সে আমি জানি না। বাসায় বাজার শেষ হয়ে আসছে, বাজার করতে হবে। টাকা তুমি কিভাবে জোগাড় করবে সে তুমি জানো। এত কিছু ভেবে আমার লাভ নেই, আমার চাই শুধু টাকা। যাও, এবার ফটাফট গিয়ে কাজে লেগে যাও। চুপচাপ বসে আছি। আজ মা বেঁচে নেই বলে এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে আমাকে। এখনও রাত শেষ হয়নি, আর উনি এসে পাহাড় সমান বোঝা চাপিয়ে দিল। আচ্ছা, আমায় কিছু খেতে দাও মা, খেয়ে কাজে চলে যাচ্ছি। খাবার মতন কোনো কিছু নেই ঘরে, থাকলেও সেটা আমার আর আমার মেয়ের জন্য। না খেয়ে কাজে চলে যাও। রাতে এসে 5,000 টাকা বুঝিয়ে দেবে, তারপরে তোমার কপালে খাবার জুটবে। সৎমার কথাগুলো শুনে চোখজোড়া ঘোলাটে হয়ে আসছে। আসলেই মা আর সৎমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সারাটা দিন কুলির মতো খাটাখাটুনি করব, কিন্তু তাও দিন শেষে সুখ জিনিসটা কপালে জুটবে না। না খেয়ে রাতে শেষ ভাগে বেরিয়ে পড়লাম কাজের জন্য। স্টেশনের দিকে হাঁটা দিচ্ছি, যেতে যেতে আসুন পরিচয় হয়নি। আমার নাম তো সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। পড়ালেখা ইন্টার পর্যন্ত করার সুযোগ হয়েছে, পরে সৎমার কারণে বাবা মার পড়ালেখা অফ করে দেয়। পরিবার বলতে তেমন কেউ নেই, সৎমা আর বাবা, আর সৎমার একটা বোন আছে, নাম সামিয়া। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জেনে যাবেন। স্টেশনে গিয়ে দেখি কেউ নেই, চুপচাপ করে বসে আছি। কি করব, কিভাবে রাতের মধ্যে 5,000 টাকা জোগাড় করব ভেবে পাচ্ছি না। সকাল 7টা থেকে আবার কাজে যেতে হবে। ভেবেছি স্টেশনে এসে হয়তো কুলিগিরি করে আলাদা করে কিছু পয়সা কামাবো, কিন্তু তার হলো না। এমন অল্প বয়সী একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসে। এই যে শুনছেন? হ্যাঁ বলুন, বলে মেয়েটার দিকে তাকাতে আমার চোখ জোড়া কপালে উঠে গেল। হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে এতটা সুন্দর কি করে হতে পারে, তা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই যে এমন করে কি দেখছেন? মেয়েটার কথায় হুঁশ ফিরে আসে। না, কিছু না, আমার একটা উপকার করতে পারবেন? তার বিনিময়ে আপনার যত টাকা লাগে আমি দিয়ে দিব। জি, কি কাজ বলুন? আমাকে আপনার শহরটা ঘুরিয়ে দেখাবেন? সারা শহর ঘুরব, আর আপনি আমার সাথে থাকবেন। খুশিতে ভেতরটা ফেটে যাচ্ছে। যাক, বেশি না, 5,000 টাকা দাবি করব। আচ্ছা, কিন্তু 5,000 টাকা দিতে হবে আমাকে। ওকে, দেব। সেদিন আর কাজে গেলাম না। মেয়েটাকে নিয়ে সারা শহর ঘুরব। দিনের আলো ফুটেছে হালকা হালকা। একটা সিএনজি ঠিক করলাম। শুরুতে ওনাকে আমাদের শহরের সবচাইতে বড় পার্কটাতে ঘোরাবো। সিএনজিতে বসে আছি, ঠিক তখনই রাতে সেই মাতাল করে স্মেলটা নাকে আসলো। বেশ অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে, কিছু বুঝলাম না। সিএনজিওয়ালা মামা পার্কের সামনে গিয়ে থামলো। উনি ভাড়াটা চুকিয়ে দিল, তারপর ওনাকে নিয়ে পার্কের ভেতরে ঢুকলাম। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ আমার জামা কাপড়ের ঠিক ঠিকানা নেই। তার উপরে উনি দামি জামা কাপড় পরে আছে। মানুষের মনে 1000টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানুষ হয়তো ভাবছে যে মেয়েটা আমার কিছু হয়। সারাদিন ঘোরাঘুরি করলাম ওনাকে নিয়ে। বিকেলবেলায় একটা রেস্টুরেন্টে গেলাম। খাবার খেয়ে যেই না বের হব, তখনই কয়েকজন ছেলে আমার পথ আটকায় আর ওনার সাথে অসভ্যতাম শুরু করে। এটা দেখে মেজাজ এতটা খারাপ হয়ে যায়, ছেলে একটারে গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। বাকি অন্য একটা ছেলে এসে আমার হাতের মধ্যে ছুরি চালিয়ে দিল। সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আর কয়েকজন এসে আমাকে পেছন থেকে জাপটে ধরে ফেলল।
নড়াচড়া করার মতো তেমন কোনো স্কোপ নেই। আর যাকে থাপ্পড় মেরেছি সে ছেলেটা ওনার গায়ের মধ্যে হাত দিয়ে বসে। ভেতরে রাগে ফেটে যাচ্ছে। একটা মেয়ের ইজ্জত নষ্ট হচ্ছে আমার চোখের সামনে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হঠাৎ এই ছেলেটা বিকট আওয়াজ করে চেঁচিয়ে ওঠে আর মাটিতে পড়ে যায়। যারা আমাকে পাকড়ে ধরেছিল তারা আমাকে ছেড়ে দিয়ে ওনার দিকে এগিয়ে যায়। ছেলেগুলো সেমভাবে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। কি হচ্ছে মাথায় তো কিছুই কাজ করছে না। উনি কি এমন করলো যে ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়ল? উনি আমার দিকে এগিয়ে আসে। হাত থেকে তখনও অঝরে রক্ত পড়ছে। এই দেখি আপনার হাতে কতটুকু লেগেছে? না ম্যাডাম, কিছু হয়নি, আমি ঠিক আছি। এই ছেলে, একদম বেশি কথা বলবেন না, হাতটা দেখাতে বলেছি। হাতটা ওনার দিকে এগিয়ে দিলাম। আল্লাহ, হাতটা কতখানি কেটে গেছে, দেখি চলেন আমার সাথে। উনি আমাকে নিয়ে গিয়ে একটা জায়গায় বসায়। দেখি, চোখ বন্ধ করেন। কেন 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 চোখ বন্ধ করবো কেন? আরে যেটা বলেছি সেটা করেন। চোখটা বন্ধ করতেই উনি আমার হাতটা ধরে ক্ষত জায়গাটার মধ্যে একটা চুমু বসিয়ে দিল। 1000 ভোল্টের একটা শক খেলাম। আল্লাহ, কি করলো উনি এটা? হ্যাঁ, এবার চোখ খুলেন। চোখ খুলে দেখি হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, আর এখন ব্যথাও লাগছে না। কি করলেন আপনি এটা? যা করার করেছি, সেটা আপনার না জানলেও চলবে। এখন চলেন। আচ্ছা চলেন। তারপর ওনাকে নিয়ে আবার গাড়িতে উঠে গেলাম। শোনেন, বাসায় গিয়ে রেস্ট করবেন, আর এই যে খামটা নিন, বাসায় গিয়ে খুলবেন সেটা। উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। অবাক চোখে তাকিয়ে আছে ওনার চলে যাওয়ার দিকে। মানুষটা খুব ভালো, কিন্তু কে উনি? কি তার পরিচয়? কোথায় থাকেন? নাম কি? কিছু জানা হলো না। সারাদিন কোনো এক মোহের মধ্যে দিন পার হয়ে গেল। মাগরিব হয়ে এসেছে প্রায়। বাসায় ঢুকতেই সৎমার চেঁচামেচি শুরু। তুই এত আগে বাড়ি কেন এসেছিস? শরীর ভালো না তাই চলে এসেছি। আমার টাকা এনেছিস? না, টাকা জোগাড় হয়নি। নবাবজাদা, আর শুধু খেতে আসিস তুই? তোর খাওয়া দাওয়া সব বন্ধ। রুমে এসে বসে আছি। ওনার দিয়ে খামটা পকেট থেকে বের করে খুললাম। খামটা যেই না খুললাম, চোখ জোড়া কপালে উঠে গেল। 1000 নোট সব কয়টা কম হলেও 50,000 টাকা তো হবেই। সেখান থেকে 10,000 টাকা নিয়ে সৎমার কাছে চলে গেলাম। গিয়ে সোজনার মুখের উপরে টাকাগুলো ছুঁড়ে মারলাম। ধরেন আপনার টাকা। 5,000 টাকা বলেছেন, 10,000 দিয়েছি। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি কোনোদিন কারোর মা হওয়ার যোগ্যতা রাখেন না। যে মা টাকার জন্য সন্তানকে খাবার দেয় না, সে মা নামের কলঙ্ক। বলি রুম থেকে বের হয়ে আসলাম। ছাদে দাঁড়িয়ে আছে, এমন সময় আব্বু এসে শাসিয়ে গেল যে ওর মার সাথে বেয়াদবি করেছে, নেক্সট টাইম করলে আমাকে ঘর ছাড়া করবে। হ্যাঁ, কপাল। বাবার দুঃখগুলো বোঝে না, সবাই খালি নিজের মতন করে চাপিয়ে দিয়ে চলে যায়। রাতে আর খাবার খেলাম না। বাবার কথা শোনার পর আর খাওয়ার ইচ্ছে নেই। রাত 2টা বাজে। চোখ বুজে শুয়ে আছি, ঘুম আসছে না। এমন সময় কিছুটা অনুভব করলাম। চোখটা হালকা করে মেলে দেখি একটা ছায়ামূর্তি আমার পাশে বসে আছে। এটা দেখি তো বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে গেল। ছায়ামূর্তিটা বসা থেকে উঠে আমার শরীরটাকে নিজের দখলে করে নিল। আমার উপরে শুয়ে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিয়েছে। তার মানে গতকাল কোনো স্বপ্ন দেখেছিলাম না। সবটা ক্লিয়ার হয়ে আসছে আস্তে আস্তে। ঠোঁটে চুমুক খাওয়া সেই মাতাল করে স্মেল। বিছানার পাশে লাইটের সুইচ ছিল। ঠুস করে সুইচটা চাপ দিয়ে উঠে বসে পড়লাম। অবাক করার বিষয়, কাউকেই দেখতে পেলাম না। কি হচ্ছে কি আমার সাথে? না, এর কিছু একটা করা দরকার। ওয়েট, বুদ্ধি পেয়েছি। বিছানা ছেড়ে উঠে পাকের ঘরে চলে গেলাম। তারপর তেতো জাতীয় কিছু একটা ঠোঁটের উপর লাগিয়ে দিলাম। আমি জানি সে আবার আসবে। রুমে এসে লাইট অফ করে শুয়ে আছি। ঘণ্টাখানিক পর আবার কারোর উপস্থিতি টের পেলাম। আমি শিওর যে সে ছায়ামূর্তিটার কাজ। ছায়ামূর্তি এসে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটটাতে চুমু বসিয়ে দিল। বাছা দহন এবার আর চুমু খেতে পারবে না। ঠোঁটে তেতো লাগিয়ে রেখেছি। ছায়ামূর্তিটা আমাকে অবাক করে দিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল গালের মধ্যে। থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মনে হচ্ছে এখনই জান বের হয়ে যাবে। তখনই পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কে একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ছায়ামূর্তিটা এসে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটটাতে চুমু বসিয়ে দিল। একে আমাকে থাপ্পড় মারল কে? আবার একটা থাপ্পড় বসিয়ে দিল গালের মধ্যে। এবার আর কিছু বললাম না, চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি। কারণ কথা বললে আবার যদি থাপ্পড় মেরে দেয়। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুই ঠোঁটে তেতো লাগিয়েছিস কেন? চুপ করে আছি, ভয় কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আওয়াজটা কেমন যেন ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছে যেন কেউ আমার উপরে খুব রেগে কথা বলছে। কি রে, কথা বলছিস না কেন? না, আরেকটা লাগিয়ে দিব? আমাকে কাঁদাস? হ্যাঁ,
আসলে কে জানি আমার ঠোঁটে চুমু খাচ্ছিল, তাই তেতো লাগিয়ে দিয়েছি যাতে করে চুমু খেতে না পারে। তুই আমার চুমু খাওয়ার ব্যাঘাত ঘটিয়েছিস, তোকে আজকে আমি শেষ করে দিব বলে গলা চেপে ধরে। ছায়ামূর্তিটা গলা চেপে ধরেছে, মনে হচ্ছে যেন তার বারাভ হাতে ছাই দিয়েছে। নড়াচড়া করার মতো শক্তি পাচ্ছি না, দমটা মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। তখনই মাথায় আসলো খাটের পাশে তো লাইটের সুইচ আছে, সেটা জ্বালিয়ে দিই। কোনো মতো হাতটা সুইচের কাছে এগিয়ে নিলাম, লাইটটা জ্বালাবো বলে তখনই ছায়ামূর্তিটা আমার হাতটা চেপে ধরল। এই, তোর কত বড় সাহস যে তুই আবার লাইট জ্বালাতে যাচ্ছিলি? একে একে 2টা ভুল করলি তুই। প্লিজ আমায় মাফ করে দিন। আপনার সাথে যা ইচ্ছা হয় করেন আমার সাথে, কিন্তু প্লিজ গলাটা ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। ছায়ামূর্তির সাথে সাথে আমার গলা ছেড়ে দিল। হাফ ছেড়ে বাঁচলাম, মায়া লেগে গেছে তাই ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার যেন এমন ধরনের ভুল না হয়। যাও, এবার গিয়ে মুখে মিষ্টি জাতীয় কিছু লাগিয়ে এসো। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ যাও, কিন্তু ভুলেও লাইট অন করবে না। অন্ধকারে হাতিয়ে হাতিয়ে পাখির ঘরে চলে গেলাম, গিয়ে মধুর বোতলটা নিয়ে ঠোঁটের উপরে মধু লাগিয়ে দিলাম। তারপর রুমে আসলাম। ছায়ামূর্তিটা বিছানার উপরে বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না, তবে আবছা আলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কেউ একজন বসে আছে। কাছে যেতেই ছায়ামূর্তিটা আমাকে জড়িয়ে ধরল। অবাক হয়ে আছি, আল্লাহ, এ কী হচ্ছে আমার সাথে? কোন পেতনির পাল্লায় পড়লাম আমি? তখনই ছায়ামূর্তিটা বলে উঠল, এই যে একদম উল্টাপাল্টা ভাববে না, আমি কোনো পেতনি টেতনি না। ও মাই খ্যাত, দ্যাট, ও মাই গড, শক্ট খেয়ে কী সব উল্টাপাল্টা ইংলিশ বের হচ্ছে মুখ দিয়ে। মনের কথা উনি কী করে জানলেন? না, আর কিছু ভাবা যাবে না। উল্টোপাল্টা কিছু ভাবলে পরে ঘাড় মোটকে দেবে। অনেক কিছু ভেবে ফেলেছ, এখন আমার কাজ আমাকে করতে দাও। কি কাজ? চুমু খাবো তোমার ঠোঁটে। ও আল্লাহ, এই ছায়ামূর্তিটা কী পেয়েছে আমার ঠোঁটে? ঠোঁট জোড়া আবার ছায়ামূর্তিটা নিজের দখলে করে নিল। পাক্কা 1 ঘন্টা পর ছেড়েছে আমাকে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, মনে হচ্ছে কলিজাটা গলে মুখ দিয়ে বের হয়ে যাবে। এই ছেলে শোনো, হাঁপানির জ্বালায় কথা বের হচ্ছে না মুখ দিয়ে, তাও বহু কষ্টে কথার জবাব দিলাম। হ্যাঁ বলেন, কাল থেকে ওসব আর করবে না, মুখে তেতো টেতো কিছু লাগাবে না। আমি রোজ এসে তোমার ঠোঁটে চুমু খাবো। কাল থেকে যদি উল্টোপাল্টা কিছু করো তাহলে একদম ঠাটিয়ে একটা লাগিয়ে দিব। না না, আর কোনোদিনও ভুলেও তেতো টেতো লাগাবো না। কিন্তু একটা জিনিস বলেন তো, আপনি আমার ঠোঁটে কী পেয়েছেন? সেটা তোমার না জানলেও চলবে, সময় হলে সব জেনে যাবে। এখন আমি আসি, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আচ্ছা, তা না হয় না বললেন, কিন্তু আপনি কি বা আপনার নাম কি সেটা তো বলে যান। আমি পরিজগতের রানী, আমার নাম মাপসুরা, পরি পালক থেকে এসেছি আমি। আর হ্যাঁ শোনো, কখনো কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করে 2টা বাক্য মুখে আনবে, বাতিস্তম বাতিস্তম যোদনাম। তারপর ছায়ামূর্তিটা চলে যায়। ছায়ামূর্তি পড়ি এটা শোনার পর থেকে ভেতরে এক দফা একটা সুনামির মতো ঝড় বয়ে গেল। ইচ্ছে করছে নিজের কাঁঠাল বিচিতে চাপ দিয়ে নিজেই মরে যাই। এই জীবন রেখে কী লাভ? মানুষের কাছে কদর পেলাম না, সেখানে একটা পরি এসে পাপ্পি ঝাপ্পি দিয়ে যাচ্ছে। সে রাতে আর চোখ এক করতে পারলাম না, গা গরম হয়ে আসছে, মনে হচ্ছে জ্বর আসবে। ফজরের নামাজের সময় হয়ে এসেছে, বিছানা ছেড়ে উঠে নামাজ পড়ে নিলাম। গাটা এখন একটু হালকা হালকা লাগছে, জ্বরের ভাবটাও চলে গিয়েছে। একটু পর সৎমা দেখি নাস্তা নিয়ে রুমে হাজির। এই নে, তোর জন্য নিজের হাতে নাস্তা বানিয়ে এনেছি। চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। এ কি দেখছি আমি? এটা কি আসলে আমার সৎমা? আরে এত অবাক হচ্ছিস কেন? কাল রাতে তুই 10,000 টাকা দিলেই মনটা একদম খুশিতে ভরে গেছে। তার উপরে তোর বাবা বলল মাহারা ছেলেটাকে নিজের মতো করে স্নেহ মমতা দিতে। তাই ভাবলাম তুই তো সকাল সকাল কাজে যাবি, তোর জন্য ভালো কিছু নাস্তাও বানিয়ে রাখি। সৎমার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। দুনিয়ায় মানুষ আসলে বড়ই অদ্ভুত। চাহিদা পূরণ করতে পারলে সবার কাছে প্রিয় পাত্র হওয়া যায়। গতকাল সকালে খেতে পর্যন্ত দেয়নি, আর আজ চুপচাপ নাস্তা করে নিলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে কাজ করে বের হয়ে গেলাম, কারণ আজ সরাসরি ডিউটিতে যাব। স্টেশনে কাজের জন্য যেতে হবে না। ডিউটিতে যেতেই মালিক চেঁচিয়ে উঠলো আমার উপরে, কিরে কাল আসিসনি কেন? মালিক, কালকে একটু বিজি ছিলাম তাই আসতে পারিনি। আমার কাছ থেকেও তোর কাজ বড় হয়ে গেছে, হ্যাঁ, যে বিজি ছিলি। ক্ষমা করে দিন মালিক, আর কোনোদিন এমন হবে না। এভাবে ক্ষমা করে দিলে বললে তো আর হবে না, তোকে আর সারাদিন ডিউটি করতে হবে। একটা পার্সেল দিয়ে বললো গ্রাহকের কাছে পৌঁছে দিতে। অমুক জায়গায় খাবারের পার্সেল অর্ডার করেছে। পার্সেলটা নিয়ে রওনা হলাম। হোন্ডা করে যাচ্ছি, এমন সময় চৌরাস্তার মোড়ে জ্যাম লাগে। 30 মিনিট যাবৎ জ্যামে আটকে আছি। আমার সামনে বরাবর একটা মাইক্রো, তার একটু আগে একটা বড় ট্রাক যেটাতে গাছ দিয়ে ভর্তি।
জ্যাম ছোটা মাত্রই গাড়ি গোড়া থেকে চলতে শুরু করে দেয়। হঠাৎ এই সামনে যে ট্রাকটা ছিল সেটার বাঁধন খুলে গাছের কয়েকটা বড় বড় টুকরো রোডের উপর পড়ে। আমার আগে যে মাইক্রোটা ছিল সেটা রানিংয়ে ছিল, যার ফলে গাছের টুকরোগুলো মাইক্রোটার উপরে গিয়ে আছড়ে পড়ে আর মাইক্রোটা 2-3 পাল্টি খেয়ে আমার হুন্ডা বরাবর এগিয়ে আসে। হায় আল্লাহ, আমি শেষ। আমি পুরো মাটির সাথে মিশে যাব। জীবনের শেষ নিঃশ্বাসটা মনে হয় এখনই ত্যাগ করব। এমন সময় মাপসুরার এর কথাটা মনে হয়। হঠাৎই দেখি মাইক্রোটা হাওয়ার উপর ভেসে আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি থ হয়ে সেই দিকে তাকিয়ে আছি। তখন কেউ একজন পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। এই, আপনি ঠিক আছেন তো? আমাকে স্মরণ করতে আর একটু দেরি করলেই তো ঘটনা খারাপ হয়ে যেত। পেছনে ফিরতে দেখি গতকালের সেই মেয়েটা। উনি এখানে কেন? আর মাপসুরা কোথায়? সেনা বলেছিল ওকে স্মরণ করতে সে চলে আসবে, কিন্তু সে তো আসেনি। ম্যাডাম, আপনি এখানে কেন? এখানে আমি কেন মানে? আমি না আসলে তোমায় কে বাঁচাতো? তার মানে আপনি মাপসুরা? হ্যাঁ, আমি মাপসুরা। এটা শুনে 1000 ভোল্টের একটা শক খেলাম। আমাকে চুমু খাওয়া ছায়ামূর্তিটা দেখতে এত সুন্দর, আমার চোখে বিশ্বাস করতে পারছি না। খুশিতে মাপসুরাকে জড়িয়ে ধরে ওর গালের মধ্যে একটা চুমু বসিয়ে দিলাম। এই, এটা কি করলে তুমি? মাপসুরা এর কথা শুনে হুঁশ ফিরে আসলো। আল্লাহ, এটা কি করে বসলাম আমি? ম্যাডাম, সরি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এমনটার কোনোদিন হবে না। আরে আরে আরে, এত ফর্মাল হচ্ছে কেন? আমি তো খালি জিজ্ঞাসা করেছি। তাছাড়া কি আর তোমার কিছু বলেছি নাকি যেভাবে অনুতপ্ত হচ্ছ? না ম্যাডাম, আসলে আমি কিভাবে যে এমনটা করে ফেলেছি তা বুঝে উঠতে পারছি না। হয়েছে, থাক, আর বুঝে উঠতে হবে না। আর আমাকে ম্যাডাম ম্যাডাম করবে না, মাপসুরা বলে ডাকবে। আচ্ছা, তাহলে চলো এবার তোমায় নিয়ে ঘুরবো আর সারাদিন। না, আমি যেতে পারবো না, কারণ আমার পার্সেল ডেলিভারি করতে হবে। তাছাড়া গতকালের জন্য মালিক আমাকে সেই ঝাড়ি দিয়েছে, আর আজ যদি কাজ না করি পরে আমার চাকরি খেয়ে দেবে। আরে ওসব কিছু হবে না, তোমার পার্সেল জায়গা মতো চলে যাবে। আর তুমি এখন আমার সাথে চলো। কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটা অনেক জোর করে ওর সাথে ঘুরতে নিয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে টেনশন হচ্ছে যে পার্সেল দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। তবে মাপসুরা তো বললো পার্সেল জায়গা মতো পৌঁছে যাবে। মাপসুরার সাথে সারাদিন ঘুরলাম। ওর গায়ের স্মেলটা নাকে আসলেই ইচ্ছে করে ওর উপরে ঝাঁপিয়ে পড়ি। মাতাল করে একটা স্মেল। বিকালবেলায় মাপসুরা চলে গেল, ওর নাকি যেতে হবে। আমি অফিসে চলে গেলাম। গিয়ে দেখি মালিক আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আল্লাহ জানে কোন ভুল করলাম আবার, আর পার্সেলগুলো জায়গা মতো পৌঁছে দিয়েছে কিনা। আকাশ, এদিকে আয়। হ্যাঁ মালিক, বলেন। তুই তো আজকে কামাল করে দিয়েছিস রে। যতগুলো পার্সেল ডেলিভারি করেছিস সব জায়গা থেকে ওরা গুড রিভিউ দিয়েছে। ওরা আমাদের সার্ভিস দেখে নাকি খুব খুশি। আমাদের মতো সুন্দর করে নাকি কোনো সার্ভিস কেউ দিতে পারে না। যাক, তুই রাগ করিস না। সকালবেলায় কি নাকি বলে ফেলেছি। আরে না, কি বলছেন এসব? আমি কাজে গাফলতি করলে আপনি অবশ্যই আমাকে বলবেন, আপনার বলার রাইট আছে। আর আপনি না বললে কে বলবে? তবুও আচ্ছা মালিক, আমি যাই, আমার টাইম শেষ হয়েছে। দাঁড়া একটু। পকেট থেকে 500 টাকা বের করে আকাশে হাতে ধরিয়ে দিল। তোকে খুশি এটা দিয়েছি, যা এবার বাসায় যা, হাসি খুশি। মাপসুরাকে ধন্যবাদ দিলাম। মাপসুরা কিভাবে গ্রাহকের মন জয় করেছে কে জানে। ওর জন্যই মালিক আজকে আমাকে আমার উপর অনেক খুশি হয়েছে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। শুয়ে শুয়ে রুমে টিভি দেখছিলাম, এমন সময় সৎমা রুমে আসলো। তোর কাছে টাকা হবে রে কিছু? কেন, কালই না টাকা দিলাম, আজ আবার টাকা লাগবে কেন? আসলে একটু দরকার ছিল, আর কাল যা দিয়েছি সব তো খরচ হয়ে গেছে। কিছুই বললাম না। উনি আমার মা, সেটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি রক্ত মাংস খরচ করে টাকা রোজগার করব, আর তিনি সেটা 1 মিনিটে শেষ করে ফেলবে। কি বলবো ভেবে পাই না। আচ্ছা, কত লাগবে? এই তো 500 হলেই হবে। ওকে, দাঁড়া দিচ্ছি। পকেট থেকে মানিব্যাগটা বের করলাম। মানিব্যাগটা খুলতেই চোখ জোড়া কপালে উঠে গেল। মানিব্যাগ ভর্তি টাকা। আল্লাহ, এত টাকা কোথা থেকে আসলো? মাথায় তো কিছুই কাজ করছে না। মাপসুর এমন করে নাই তো? ও ছাড়া এমন কাজ কেউ করবে না, এটা এরই কাজ। পাশে ফিরে দেখি সৎমা আমার মানিব্যাগের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ তিনিও টাকাগুলো দেখেছে। 500 টাকার একটা নোট বের করে ওনাকে দিলাম। আরে, এত কম দিলি যে? তোর কি টাকা কম আছে নাকি? আরও কিছু দে। এত কিপটামি করছিস কেন? তোর মাকেই তো দিচ্ছিস। তুমি মা না, তুমি রক্তচোষার চাইতেও ভয়ঙ্কর কোনো প্রাণী। কথা না বলে আরও 1000 টাকা দিলাম, এগুলো রাখো। পরে তিনি চলে গেলেন। রাতের বেলায় খাবার খেয়ে শুয়ে শুয়ে আছি। শুয়ে শুয়ে মাপসুরার জন্য অপেক্ষা করছি। মেয়েটার সাথে একদম ফ্রি হয়ে গেছি। আপনি থেকে তুমিতে নেমে এসেছে সম্পর্ক। রাত 2টা বাজে, তখন জানালার পাশে কিছুটা অনুভব করলাম, তার মানে মাপসুরা এসে গেছে। এই, কি করছো? কারোর জন্য অপেক্ষা করছিলাম। ও
আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? মুচকে একটা হাসি দিলাম। সে আমার হাসি দেখেই বুঝে নিল যে তার জন্য অপেক্ষা করছিলাম। সে আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরল, তারপর ঠোঁট জোড়া নিজের করে নিল। আমি জানি না আমার ঠোঁটের মাঝে সে কী পেয়েছে, আর আমার কেন জানি খুব ভালো লাগে। ইচ্ছে হয় ওকে সারা জীবনের জন্য নিজের করে নিই, কিন্তু তা তো সম্ভব না, কারণ সে পড়ি আর আমি মানুষ। হঠাৎ করে সে কান্না আরম্ভ করে দিল। এই এই কী হয়েছে তোমার, কাঁদছো কেন? পরি পালক থেকে আসার সময় প্রহরীরা হয়তো টের পেয়ে গেছে যে আমি পৃথিবীতে যাচ্ছি, তাই তারা পৃথিবীর দিকে আসছে আমার খোঁজ করার জন্য। তো কি হয়েছে, তুমি তো তাদের সর্দার, তোমাকে তো তারা কোনো কিছুই বলবে না। তোমাকে কে বলেছে যে আমাকে তারা কিছু বলবে না? নিয়ম সবার জন্য সমান। পৃথিবীতে আসার অনুমতি নেই, আমি নিয়ম ভঙ্গ করেছি। জানি না ওরা আমার কী হাল করবে। আর আমি এখানে রানী হইনি, সামনে ঘোষণা করবে আমার বাবা। আর এখন যদি এসব কেউ জেনে যায় যে আমি নিয়ম ভঙ্গ করেছি, তাহলে আমাকে তারা মেরে ফেলবে। তাহলে আর কোনোদিন তোমার কাছে আসতে পারবো না, আর তোমার কাছে না এসে আমি থাকতে পারবো না। সবটা বোঝালাম, কিন্তু আমার কাছে না এসে থাকতে পারবে না কেন? গাধা, কিছু বুঝিস না তুই? আমি যে তোকে ভালোবাসি সেটা কি তোর এখনো বোঝার বাকি রয়েছে? মাপসুরের কথা শুনে চোখ জোড়া কপালে উঠে গেল। কি, মাপসুর আমাকে ভালোবাসে? চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার টেনশনে শরীর কাঁপছে আর তুই চোখ বড় বড় করে চেয়ে আছিস? আসলে তোমার কথা শুনে ভেতরটা পুরো মুচড়ে উঠেছে। দেখ, রাগ উঠবি না। কথাটা শুনে ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। এবার সত্যি তোর ভেতরটা আমি মুচড়ে দিব। আল্লাহ, না না, এমনটা করো না। আর তুমি এত রেগে যাচ্ছ কেন? তো কী করবো, নাচবো? এই, আমি কি তাই বলেছি নাকি? এই পক পক করবি না, আমি কি বলি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ বলো। ওরা আমার খোঁজ করতে করতে এখানে আসবে, আর তখন আমি ইশারা করলে ঠুস করে লাইটটা জ্বালিয়ে দিবি। সাথে সাথে ওরা রুমে আটকে যাবে আর আমি সেই সুযোগে পালিয়ে যাব। আর একটু পর আবার লাইটটা জ্বালিয়ে দিবি। আচ্ছা। একটু পরে মাপসরে ইশারা করতে লাইটটা জ্বালিয়ে দিলাম। তখন দেখলাম দুটো বিড়াল খাটের নিচে দৌড় দিল। এটা দেখেই বুঝে গেলাম যে প্রহরীরা আটকে গেছে। একটু পর লাইট অফ করে দিলাম। তখনই দেখলাম দুইটা ছায়ামূর্তি জানলা দিয়ে বের হয়ে গেল। গা থরথর করে কাঁপছে। মানুষ মানুষের সাথে কথা বলতে ভয় পায়, আর আমি পরীর সাথে প্রেমালাপ করছি। তার উপরে প্রহরীকে আটক করে রেখেছি। সারা রাত আর ঘুম হলো না। মাপসরা ঠিকঠাক মতন পৌঁছেছে কিনা সেটা নিয়ে টেনশন হচ্ছে, কারণ মেয়েটা যে আজ আমায় কিছু বলে গেল। মানুষজন ভালো না বাসলেও একটা পরি তো আমায় ভালোবাসে, আর তার ক্ষতি তো আমি চাই না। সে আমায় ভালোবাসে, কোনো অপরাধ করেনি। সকালবেলা উঠে কাজে চলে গেলাম। সারাদিন এইভাবেই কেটে গেল। রাতের বেলায় খেয়ে দিয়ে মাপসরাইয়ের জন্য অপেক্ষা করছি। ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু সে আসেনি। টেনশনে ভেতরটা ফেটে যাচ্ছে, না জানি ওর কোনো বিপদ হয়েছে কিনা। এভাবে 3 দিন কেটে গেল, কিন্তু মাপসরাইয়ের কোনো দেখা নেই। কেমন যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। দুনিয়াদারি পুরো অন্ধকার লাগছে, কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। রাতের বেলায় শুয়ে আছি, চোখের কোণ বেয়ে কেন জানি জল বের হচ্ছে। ইচ্ছে করছে চেঁচিয়ে কাঁদার জন্য, কারণ পৃথিবীতে মায়ের পরে এই প্রথম কোনো একজন আমাকে ভালোবাসলো, আর আজ সেও আসছে না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করেই খুব জোর বাতাস শুরু হলো। জানলাগুলো ঠুসঠাস বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে যেন তুফান হবে। জানলা বাড়ি খাওয়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে পড়লাম। তখনই দেখতে পেলাম জানলা দিয়ে হুড় হুড় করে কয়েকটা ছায়ামূর্তি প্রবেশ করলো। একজনের হাতে লাঠি জাতীয় কিছু একটা ছিল, যেটা আগুনের মতন জ্বলজ্বল করছিল। অনুমান করলাম লাঠি হবে হয়তো। সেটা দিয়ে দ্রম করে একটা বাড়ি বসিয়ে দিল আমার পিঠের মধ্যে। বাড়ি খেয়ে সাথে সাথে বিছানা থেকে মাটিতে পড়ে গেলাম আর শাড়ির মতো চাচাতে লাগলাম। হঠাৎ করে খুব জোর বাতাস শুরু হলো। জানলাগুলো ঠুসঠাস বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে তুফান হবে। জানলা বাড়ি খাওয়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে পড়লাম। তখনই দেখতে পেলাম জানলা দিয়ে হুড় হুড় শব্দ করে কয়েকটা ছায়ামূর্তি প্রবেশ করলো। একজনের হাতে লাঠি জাতীয় কিছু একটা ছিল, যেটাতে আগুনের মতো জ্বলজ্বল করছিল। অনুমান করলাম যে লাঠিটা হবে হয়তো সেটা দিয়ে ধ্রাম করে একটা বাড়ি দিল আমার পিঠের মধ্যে। বাড়ি খেয়ে সাথে সাথে আমি বিছানা থেকে মাটিতে পড়ে গেলাম আর শাড়ির মতো চেঁচাতে লাগলাম। অবাক করা বিষয় হচ্ছে যে এত জোরে চেঁচালাম, কিন্তু বাবা মা কেউ আসলো না। ব্যথায় মনে হচ্ছে দমটা যেন বের হয়ে যাবে। তখনই ছায়ামূর্তিগুলো মানুষের রূপ ধারণ করলো, কিন্তু কারো চেহারায় বোঝা যাচ্ছে না। ধবধবে সাদা চেহারাগুলো, আর একজনের হাতে আগুনের লাঠিটা। এটা দেখে তো কলিজা শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ লাঠি না। তখন একজন বলে উঠল, কিরে, তুই নাকি মাপসরাকে ভালোবাসিস? চুপ করে আছি।
কথা বলছিস না কেন? না, তোর চোখগুলো উঠে নেব। না না, প্লিজ এমনটা করবেন না। হ্যাঁ, আমি মাপসরাকে ভালোবাসি। তুই কি জানিস কেউ আর কোন দুঃসাহসকে ভালোবেসেছিস? আমি শুরুতে ভালোবাসিনি, সে আমাকে বলেছে যে সে আমায় ভালোবাসে। তারপর থেকে আমি তাকে নিয়ে ফিল করা শুরু করি। দেখ, তোকে বেশি কিছু বলবো না, তবে একটু বলবো যে মাপসরের সাথে তোর যায় না, কারণ সে পরিয়ার্থী মানুষ। তার থেকে বড় কথা হচ্ছে সে পরিপালকের উত্তরাধিকারী, সে ভবিষ্যৎ রানী পরিপালকের। আর আমি তার বাবা আল জাবের, আমি পরিপালকের রাজা। আমি চাই না তোর সাথে ওর কিছু হোক, তবে সে বায়না করে বসে আছে যে তোকে তার চাই। বাবা হয়ে মেয়ের স্বপ্ন অপূর্ণ রাখবো তেমন বাবা আমি নই। হ্যাঁ, তবে তুই যদি আমার দেখানো পন্থা অবলম্বন করিস তাহলে তুই মাপসরাকে পাবি, তোর পরি হয়ে যেতে হবে, আর তোকে আমাদের জগতে চলে যেতে হবে। না না, আমি এটা পারবো না। আমি আমার মা বাবাকে ছেড়ে কোথাও যাব না। তবে আমি মাপসরাকেও চাই, কিন্তু আমি পরি হতে পারবো না। তাহলে তোর ভালো, তুই বোঝ। তবেই তোকে কিছুটা সময় দিলাম ভাবার জন্য। ভেবে চিনতে পরে জবাব দিস। এখন আমাদের সময় আমাদের যাওয়া দরকার। আর হ্যাঁ, তোকে আসার সাথে সাথে লাঠিটা দিয়ে বাড়ি মেরেছি কেন জানিস? জানিস তো? তাহলে শোন। বাড়ি মারার তোর সমস্ত খেয়াল ছিল তোর শরীরের দিকে, আর আমার সেই সুযোগে আমাদের রূপ পরিবর্তন করে নিয়েছি। না হয় তুই যদি আমাদের রূপ পরিবর্তন করা দেখতি তাহলে তোর চোখ অন্ধ হয়ে যেত, তাই এমনটা করতে হয়েছে। এটা বলে আরেকটা বাড়ি বসিয়ে দেয় আকাশের পিঠে। আবার চেঁচিয়ে উঠলাম সারের মতো করে। এই সুযোগে ওরা রূপ পরিবর্তন করে চলে গেল। মাটি থেকে বিছানায় উঠে গা এলিয়ে দিলাম। ব্যথায় শরীরটা কাতর হয়ে গিয়েছে। এত সময় ওনারা সামনে থাকায় ব্যথাটা তেমন একটা অনুভব হচ্ছিল না, কারণ ফোকাস ওনাদের দিকে ছিল। কিন্তু এখন শরীরটা যেন হাল ছেড়ে দিয়েছে, আর সহ্য হচ্ছে না। অসহায়ের মতো শুয়ে আছি। শুয়ে বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি করছি, মনে হচ্ছে জ্বর আসতে চলেছে। গা আগুনের মতন গরম হয়ে গিয়েছে। একটু পর অনুভব করলাম কেউ একজন আমার রুমে এসেছে। ঘাড় ঘুরে তাকাবো সেই শক্তিটাও নেই শরীরে, তা বহু কষ্টে ঘাড় ঘোরালাম। ঘাড় ঘোরাতেই তো বড় ধরনের একটা শক খেলাম। মাপসুর আমার পাশে বসে আছে। এই, তুমি এখানে কেন? কোনো উত্তর নেই। এই কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? সাথে সাথে মাপসুরা হু হু করে কান্না করে দিল। আল্লাহ, এই কান্না করছো কেন? এই তুই চুপ, একটা কথা বলবি না, চুপ করে শুয়ে থাক। মাপসুরের কান্না দেখে নিজেরই খারাপ লাগছে। মেয়েটা কান্না করছে কেন? সে আমাকে অবাক করিয়ে দিয়ে আমার গা থেকে শার্টটা খুলে ফেলল। এই এই কি করছো তুমি? তোকে বলেছি চুপ থাকতে, বেশি বকবক করতে না করেছি? রাগুটাপিত চোখ দুইটা নিয়ে নেব তোর। আল্লাহ, কি করেছি আমি? তুমি এত রেগে আছো কেন? ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আকাশের গালে। হাঁ করে তাকিয়ে আছে মাপসুরার দিকে। এই, তোকে একটা কথা কতবার বলতে হয়? হ্যাঁ বলেছি, হ্যাঁ চুপ থাকতে। এবার আর কোনো কথা বললাম না। এবার তো থাপ্পড় মেরেছে, আল্লাহ জানে রাগের মাথায় পরের বার কি করবে। মাপসুরা আমার শার্টটা ফুলের উপর ছুঁড়ে মারল, তারপর আমার পিঠের মধ্যে চুমু খেতে আরম্ভ করলো। যেখানে ওরা আমাকে মেরেছিল চুমু খাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই লক্ষ্মী পরি আমার কান্না করে না। তোকে আব্বু কত জোরে মেরেছে, একদম মায়া দেওয়া নেই ওনার মধ্যে। আমার কলিজাকে মারে। হ্যাঁ, আরেকবার খালি আমার কলিজার গায়ে হাত দিয়ে দেখুক, পুরো পরিপালক সহ কাঁপিয়ে ফেলবো আমি। আমার নামও মাপসুরা। আকাশ, তোমার শরীর খুব ব্যথা করছে তাই না? এই না না, একদম না। একটু আগে করছিল, তুমি যখন চুমু খেলে তখন আর কি সমস্ত ব্যথা কোথায় যেন উধাও হয়ে গেছে। আজকের পর তোমার গায়ে যে হাত দেবে তার অবস্থা আমি খারাপ করে দিব, চাই সে যে হোক আমার বাবা। মাপসুরার কথা শুনে ওর সাথে বুকের সাথে টেনে নিলাম। জানো মাপসুরা, তোমার মতন আমাকে কোনোদিন কেউ ভালোবাসেনি। আমি তোমাকে কখনো হারাতে চাই না, আমিও চাই না তোমাকে হারাতে। আমার তোমাকেই চাই, কিন্তু একটা জিনিসের জন্য তোমাকে আপন করতে পারছি না। কি সেটা? তুমি মানুষ আর আমি পরি। এই গণ্ডিটা পার হতে পারলেই আমরা এক হয়ে যাব। সেটা কিভাবে পার হবে? তুমি পরি হয়ে যাও। মাপসুরার কথা শুনে ভেতরটা ছ্যাদ করে উঠল। কি বলল সেটা? পৃথিবীতে থাকার কোনো উৎসন হয়তো নেই, কারণ কেউ তো আমায় ভালোবাসে না, মা বাবা কেউ না। কিন্তু দুনিয়ায় তো একটা মায়া আছে। সব কিছু ফেলে কিভাবে পরি হব আমি? না, এটা হব না আমি। এই কি ভাবছো? হবে তো তুমি পরি। আমাকে একটু ভাবার জন্য সময় দাও। আর এখন এসব কথা রাখো। অনেকদিন পর তোমায় কাছে পেয়েছি, মন ভরে দেখতে দাও। আচ্ছা নাও দেখো। মাপসুরাকে বুকে নিয়ে শুয়ে আছি। সে একটু পরপর শরীরে চুমু খাচ্ছে, কখনো ঠোঁটে কখনো বুকে, যা ইচ্ছা হচ্ছে তাই করছে। একটু পর, এই আমরা না চলে যেতে হবে? বাবার সাথে রাগারাগি করে তোমার কাছে এসেছি, এখন না গেলে পরে ঝামেলা করবে। আচ্ছা ঠিক আছে, যাও। চোখ বন্ধ করো, আমি যতক্ষণ না বলবো তুমি চোখ খুলবে না। আচ্ছা নাও, চোখ বন্ধ করলাম।
সে আমার ঠোঁটের মধ্যে একটা চুমু দিয়ে হাওয়া হয়ে গেল। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো যে এবার চোখ খুলো। চোখ খুলে কাউকেই দেখতে পেলাম না। শুয়ে শুয়ে ভাবছি যে করেই হোক মাপসুরাকে আমার চাই, কিন্তু সে যে বলল পরি হওয়া ছাড়া তাকে নিজের করা যাবে না। কিন্তু আমি তো দুনিয়ার মায়া ত্যাগ করব না। হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, কিন্তু আমি তো আমার পৃথিবীটাকেও ভালোবাসি। আল্লাহ, কি করবো আমি এখন? তখনই আমার মাথায় আসলো আরও আপুর কথা, যে আমার সবচেয়ে কাছের মানুষ, আপন বোনও মনে হয় ওর চাইতে বেশি দেখভাল করতে পারবে না আমার। ছোট থাকতেই মা বাবাকে হারাই, তারপর আম্মু তাকে আমাদের ঘরে নিয়ে আসে। আম্মু কখনো দুজনকে আলাদা চোখে দেখতো না, নিজের মেয়ের মতোই দেখত। কিন্তু আম্মু মারা যাওয়ার পর আব্বু সৎমাকে বিয়ে করে, আর তিনি আপুর বের করে দেন তিনি আপুকে। সে আলাদা থাকে কিন্তু সবসময় আমার দেখভাল করে। রাতের বেলা আপুকে ফোন দিলাম, 2বার রিং পড়তে আপু রিসিভ করলো। কিরে ভাইয়া, তুই এত রাতে ফোন দিলি যে, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ আপু, অনেক বড় সমস্যা। ভাই তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আরে না, তেমন কিছু না, আমার কিছুই হয়নি, তবে একটা সমস্যা হয়েছে, সেটা তোকে সামনাসামনি বলবো। সকালে বাসায় আসবো আমি। আচ্ছা ঠিক আছে। তারপর ফোন রেখে দিলাম। আপুকে বলে দেখি সমস্ত ঘটনা। আমি জানি আপু এর কোনো হাল বের করে দেবে। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেলাম আপুর বাসায়। শুক্রবার ছিল, তাই অফিস বন্ধ। যাক, সময়টা একটা পারফেক্ট হয়েছে। আরও আপুকে সবটা খুলে বললাম। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আপু তুই এইভাবে তাকিয়ে আছিস কেন? শেষমেশ তুই পরীর সাথে প্রেম করে বসলি। দুনিয়ায় মেয়ের অভাব ছিল? হ্যাঁ আপু, প্লিজ এভাবে বলিস না, আমি ওকে খুব ভালোবাসি। প্লিজ তুই একটা কিছু কর। আচ্ছা দাঁড়া তুই, আমি রেডি হয়ে আসছি, তোকে একজনের কাছে নিয়ে যাব। আপু রেডি হয়ে আসলো। তারপর আপু আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। ওনাকে সমস্তটা খুলে বললাম। এখন তুমি কি করতে চাও? আমি চাই সে আমার সাথে দুনিয়ার সংসার করুক, আমি যেন পরি হতে না হয় আমার, আর আমি তার দুনিয়াতে যেতে চাই না। কিছুটা সময় দাও আমাকে, আমি মন্ত্রের বইটা খুলে দেখি। ওকে। উনি মন্ত্রের বইটা খুলে কি যেন ঘাটাঘাটি করলো। একটু পরে এসে বলল, দেখো একটাই উপায় আছে, তবে সেটা খুবই কঠিন। এই একটা উপায়টা, এটা যদি করতে পারো তাহলে সে তোমার সাথেই দুনিয়াতে থাকবে, না হয়তো সে চিরদিনের জন্য তোমার থেকে দূরে চলে যাবে। ওকে ঠিক আছে, আমি রাজি, কারণ একটা রিস্ক তো নিতেই হবে। সব কিছুতে নিজের ফ্যাসিলিটি খুঁজলে তো আর হবে না। তিনি আমাকে একটা উপায় বলে দিল, আর একটা পানি পড়া দিল, যেটা কাজ করার পর ওর মুখে ছিটিয়ে দিতে বলল, না হয় ওর নাকি খুব কষ্ট হবে। কবিরাজকে হাদিয়া দিয়ে আপুর সাথে বাসায় চলে আসলাম। আপু আপুর বাসায় চলে গেল, আর আমি আমার বাসায়। রাতের বেলায় মাপসুরের জন্য অপেক্ষা করছি, কখন সে আসবে। অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2টো বাজে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বুকের ওপরে শুয়ে আছে। কি করে আমার কলিজাটা? এই তো তোমার কথা ভাবছিলাম। কবিরাজের কথা মতন জিনিসটা বালিশের পাশে রেখে দিয়েছিলাম। সুযোগ পেতেই মাপসুরার চুলগুলো মুঠো করে ধরে কাঁচি দিয়ে ক্রাশ করে কেটে ফেললাম। মাপসুরা সজোর এক চিৎকার মারল। সাথে সাথে পাশের রুম থেকে সৎমা উঠে দৌড়ে আসলো, আর মাপসুরা আমার বুক থেকে সরে গিয়ে ফ্লোরের মধ্যে সাপের মতন গড়াগড়ি করতে আরম্ভ করছে। জিনিসগুলো বালিশের পাশে রেখে দিয়েছি। সুযোগ পেতেই মাপসুরার চুলগুলো মুঠো করে ধরে কেটে ফেললাম। কবিরাজের দেয়া পানিটা মাপসুরার শরীরে ছিটিয়ে মারলাম। সাথে সাথে সে মানুষের রূপে ধারণ করলো। সৎমা এসে দেখে একটা মেয়ে ফ্লোরের উপরে পড়ে আছে, আর আমি পাশে দাঁড়িয়ে আছি। তিনি আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি করব ভেবে পাচ্ছি না। মাপসুরাকে তো মানুষ বানিয়ে ফেললাম, কিন্তু আমাদের কিভাবে বুঝাবো? আকাশ, কি হচ্ছে এখানে? আম্মু আসলে থাকার বলতে হবে না, আমি সবটা জেনে গেছি। আমার সেদিন সেই অবাক লেগেছিল, যেদিন তোর পকেটে অতগুলো টাকা দেখলাম। তোর কাছে তো এতগুলো টাকা থাকার কথা না, আর আমি এটাও জানি যে তুই কখনো অন্যায় কাজ করবি না। হ্যাঁ, আমি তো সৎমা তোর উপর অত্যাচার করি, কিন্তু এই ভরসাটুকু আমার আছে তোর উপরে, যে তুই কোনোদিন উল্টাপাল্টা কিছু করবি না। সেদিন থেকে তোর উপরে আমার নজর ছিল, আর রোজ রাতে তোর রুমের পাশে আমি দাঁড়িয়ে থাকতাম। তুই কার সাথে কী কথা বলিস সবটাই আমি জানি, আর এই মেয়েকে সেটা আমি জানি। থাক, আমি আর এখন এত কথা বলতে চাই না। কাল সকালে রেডি হয়ে থাকবে, আমি নিয়ে গিয়ে তোদেরকে বিয়ে পড়িয়ে দেব। সৎমার কথাগুলো শুনে চোখটা কপালে উঠে গেল। এই তো দেখি ভূতের মুখে রাম রাম। যেই মা আমাকে সহ্য করতে পারতো না, সেই মা আজ এত কর্তব্য দেখাচ্ছে। না সেটাও টাকার লোভে পড়ে করছে, কে জানে। দূর, এত কিছু ভেবে লাভ নেই। এখন মাপসরার কি করব সেটা নিয়ে ভাবি। ওকে আম্মু, রেডি হয়ে থাকবো। তিনি চলে গেলেন, আর আমি মাপসরাকে ফ্লোর থেকে উঠিয়ে নিয়ে বিছানায় শুয়ে দিলাম।
তারপর ওর চুলগুলো বাড়ির জমিতে একটা ছোট্ট গর্ত করে সেখানে পুঁতে দিয়ে আসলাম। এসে দেখি মাপসুরা বিছানার উপরে বসে বসে কান্না করছে। মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। আকাশ, তুমি এটা কি করলে? কিভাবে করতে পারলে তুমি আমার এত বড় সর্বনাশ? কি দোষ ছিল আমার? তোমার কোনো দোষ নেই মাপসুরা। দেখো, তুমি আমি নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমাকে পেতে হলে পরি হতে হবে, সেটা আমার মন সাড়া দিচ্ছিল না। কিন্তু তোমাকেও যে আমার পেতে হবে তাই এমনটা করেছি। এছাড়া যে তোমাকে নিজের করে পাওয়ার মতো কোনো উপায় ছিল না, তাই বলে আমাকে বলি দিলে। ভালো তো আমিও তোমাকে বাসতাম, কিন্তু তোমায় তো জোর করে পরি বানাইনি আমি। আমি চাইলেই সেটা করতে পারতাম, কিন্তু করিনি। আমি চাই যে তুমি নিজ থেকে পরি হয়ে যাও, যাতে করে আমার বদলে তুমি পরিপালকের রাজত্ব করতে পারো। তুমি হবে রাজা আর আমি হব তোমার রানী। কিন্তু সবটাই তুমি শেষ করে দিলে। তুমি রাজা হলে তোমার যেমন ইচ্ছা হতো তুমি তেমনটাই করতে পারতে। চাইলে দুনিয়া আসতে পারতে, চাইলে পরিপালকে যেতে পারতে, কিন্তু তুমি কি করলে এটা? যে তোমাকে নিয়ে এতটা ভেবেছে তাকেই বলিতে দিলে। মাপসরা, প্লিজ আমায় তুমি ক্ষমা করে দাও। যেটা করেছো সেটা ক্ষমার যোগ্য না। আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছ। তুমি আসলেই প্রমাণ করে দিলে যে পৃথিবীর মানুষগুলো নিজের স্বার্থের জন্য অন্য কাউকে বলি দিতে পারে। মাপসরার কথাগুলো শুনে ভেতরটা ফেটে যাচ্ছে। আল্লাহ, কি করলাম আমি এটা? যে আমাকে নিয়ে এতটা ভাবে তার এত বড় ক্ষতি কিভাবে করলাম আমি? কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসলাম, কারণ মেয়েটার চোখে চোখ রাখতে পারবো না আমি। বারান্দায় বসে সারাটা রাত কাটিয়ে দিলাম। সকালবেলা রুমে গিয়ে দেখি মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। একটু পর সৎমে এসে বলে গেল রেডি হয়ে থাকতে দুজনে। মাপসুরাকে ঘুম থেকে উঠে রেডি হতে বললাম। সেও চুপচাপ রেডি হয়ে নিল, একটাও কথা বলল না। মেয়েটা কেমন যেন মনমারা হয়ে গেছে। অবশ্য তার কারণটা আমার অজানা নয়। থাক, এখন এত কিছু ভেবে লাভ নেই। গিয়ে রেডি হয়ে নিই। রেডি হয়ে আব্বু আম্মু আমি মাপসুরা সবাই মিলে একটা কাজের কাছে গেলাম। আব্বুকে হয়তো আম্মু রাতেই সবটা বলে দিয়েছে, তাই ওনার কোনো রিয়াকশন নেই। আমাদের বিয়েটা হয়ে গেল। মাপসুরাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। মেয়েটা সারাদিন আমার সাথে একটা শব্দও করেনি এবং কথা বলে নাই। আশেপাশের লোকজন এসে নতুন বউকে দেখে যাচ্ছে। আম্মা আব্বু সবাইকে মিথ্যা বলেছে যে মেয়ের বাড়ি অমুক জায়গায়। অবাক করা বিষয় হচ্ছে, যেই মাপসুরাকে দেখেছে সেই তার চোখ ফেরাতে পারছে না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে সবাই, যেটা দেখে আমার হিংসায় গা জ্বলে যাচ্ছে। কোনো কথা না বলে মাপসুরাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে আসলাম। আমার বউ আমি দেখবো, অন্য কেউ কেন দেখবে? রাতের বেলায় খেয়ে দিয়ে শুয়ে আছি। মাপসুরা কোনো কিছু খায়নি। হাজারবার বলেছি খেতে, কিন্তু কোনো রেসপন্স করেনি, তাই জোরাজোরি করিনি। মাপসুরাকে নিজের বুকে নিয়ে শুয়ে আছি। এমন সময় জানালার বাইরে তাকিয়ে দেখি দুনিয়াদারি মনে হয় এখনই উল্টে পাল্টে যাবে, এমন বাতাস শুরু হয়েছে। ধুলোবালি উড়ে চোখের উপরে আসছে। জানলা দিয়ে উল্টো উঠে জানালাটা বন্ধ করতে যাব, ঠিক সেই সময় কে একজন আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। বেকায়দাভাবে ফ্লোরে পড়ায় হাতের উপরে সেইভাবে চোট লেগেছে। মাপসরার সাথে সাথে শোয়া থেকে উঠে দৌড়ে আসলো। এই এই কি হচ্ছে তোমার? জানি না, কে যেন আমার ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। এটা না বলতেই দেখি কালকের ওনারা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আজকে আরও কয়েকজন এসেছে, সবার হাতে আগুনের লাঠি। তার মানে এরা সবাই পরিপালকের ক্ষমতাবান ব্যক্তি। এই বালক, তুই এটা কি করলি? ছলনা করে আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে দিলি। তোকে তো আজকে আমি মেরে ফেলবো বলে আগুনের লাঠিটা দিয়ে বাড়ি মারতে যাবে, তখনই মাপসরা লাঠিটা ধরে ফেলে। বাবা, এটা তুমি করতে পারো না। সে এখন আর একা নেই, তার জীবনের সাথে তোমার মেয়েও যুক্ত হয়ে গেছে। ওর কিছু হলে তোমার মেয়ের এই ক্ষতি হবে। হ্যাঁ, আমি জানি সে অন্যায় করেছে, সে আমার সাথে প্রতারণা করেছে, সে প্রতারক। কিন্তু ওর মতো প্রতারক যে আমি না। আমি ওকে কথা দিয়েছি যে ওর গায়ে কেউ হাতের একটা ফুলের টোকাও দিতে পারবে না আমি থাকতে। সো তোমরা ওর গায়ে হাত দিব না। মারি, তুই এটা কি বলছিস? যে ছেলে তোকে আমাদের থেকে দূরে সরিয়ে দিল, তুই তার রক্ষিতা হয়েই সামনে দাঁড়িয়েছিস। কি করব বাবা, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই এখন। পাশ থেকে একজন বলে উঠল, মহারাজ, আপনি আপনার মেয়েকে নিয়ে চলুন। ওকে যে করে হোক আমি পরি বানিয়ে দিব। এত সাধনা, এত মন্ত্রবিদ্যা অর্জন করার পরে যদি সেটা কাজে খাটাতে না পারি, তাহলে সে সাধনার দাম নেই। মহারাজ, আপনি কারো কথা না শুনে মাপসুরাকে নিয়ে চলুন। লোকটার কথা শুনে বুঝতে বাকি রইল না যে সে পরিপালকের পণ্ডিত। সে এখনই বলল, কি আমার মাপসুরাকে নিয়ে যাবে? ওর কত বড় সাহস! তুই যত বড় জাদুঘর হোস না কেন, সেটা পরিপালকের, কিন্তু দুনিয়ার বুকে তুই কিছুই না। আমার কলিজাকে নিয়ে যাওয়া তো দূরের কথা, হাত লাগিয়ে দেখা তো পারলে। মারে, তুই চল আমাদের সাথে। পণ্ডিত মশাই তোকে আবার পরি বানিয়ে দেবে। চুপ করে দাঁড়িয়ে আছে মাপসুরা। আরে মহারাজ, এত কিসের কথা? সোজা নিয়ে চলুন তো বলে মাপসুরার হাত ধরে ফেলে। পণ্ডিত,
তুই তো সীমা পার করে ফেলেছিস। আমার কলিজাকে নিয়ে যেতে চাস তুই? নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, দৌড়ে গিয়ে পণ্ডিত বরাবর একটা লাথি বসিয়ে দিলাম। সে সোজা আছড়ে গিয়ে মাটির উপরে পড়ল। দেখি কার কত বড় সাহস যে আমার কলিজাকে আমার থেকে নিয়ে যাবে। মাপসুরাকে টেনে টেনে এনে নিজের বুকে নিয়ে নিলাম। পণ্ডিত লাথি খেয়ে এখনো মাটিতে পড়ে আছে। এই বালক, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস, এর ফল কিন্তু ভালো হবে না। বাবা প্লিজ, তোমরা এখান থেকে চলে যাও। তোমরা থাকলে এই ছেলে আরও বেশি পাগলামো করবে। এখন পণ্ডিতকে মেরেছে, কখন তোমার গায়ে হাত তুলে বসে ঠিক নেই। প্লিজ তোমরা চলে যাও। মাপসুরার কথায় ওর বাবা আর বাকি সকল যারা ছিল সবাই চলে যায়। আকাশ, তুমি কাজটা ঠিক করলে না পণ্ডিতকে মেরে। এখন তো শুধু পণ্ডিতকে মেরেছি, আমার থেকে আলাদা করার চিন্তা যে মাথায় আনবে তাকে শেষ করে দেব, চাই সে হোক তোর বাবা। কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছি। জানি না মেয়েটা কি করে এতটা ভালোবাসায় ফেলেছে আমি। মাপসুরা প্লিজ, তুমি আমায় কখনো ছেড়ে যেও না। সেটা সময় দেখা যাবে, কেউ তো আর চিরজীবনের জন্য থাকে না। মাপসুরার মুখে এমন কথা শুনে ভেতরটা মচড়ে উঠল। না, ওকে আমি কখনো হারাতে দেব না। ওকে নিজের ভালোবাসায় জড়িয়ে রাখবো। ঠুস করে মাপসুরাকে কোলে তুলে নিলাম। তারপর বিছানায় নিয়ে গিয়ে ওকে পাগলের মতো চুমু খেতে লাগলাম। সে চুপচাপ শুয়ে আছে, কোনো রেসপন্স করছে না। রেসপন্স করলে করুক, না করলে না করুক, কিন্তু আমি ওকে নিজের করে নিব ভালোবাসায়। বেশ কিছুক্ষণ পর আকাশ মাপসুরাকে ছেড়ে দেয়। দুজনে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে। আকাশ শুয়ে সে ভাবছে যে ওদের একটা বেবি হলে হয়তো মাপসুরা স্বাভাবিক হয়ে যাবে আর সে তাকে মেনে নেবে। কিন্তু সে জানে না যে তার চিন্তাভাবনার বাইরেও অনেক কিছু ঘটতে চলেছে। তার জীবনে কোনো কাল আসতে চলেছে, তার কোনো ধারণাই নেই। আকাশের হয়তো তার জীবনটাই চলে যাবে। আকাশ শুয়ে সে ভাবছে ওদের একটা বেবি হলে হয়তো মাপসুরা স্বাভাবিক হয়ে যাবে আর সে তাকে মেনে নেবে। কিন্তু সে জানে না যে তার চিন্তাভাবনার বাইরেও অনেক কিছু ঘটতে চলেছে। তার জীবনে যে কাল অপেক্ষা করছে সেটা কোনো আভাস হয়তো পায়নি। তোমার ইচ্ছে পূরণ হয়েছে তো আকাশ? আমাকে পরী থেকে মানুষ বানিয়ে দিলে, আমার ভিতরে তোমার সন্তানের বীজ রোপণ করে দিলে। এরপরে আর কি কোনো ইচ্ছা আছে? মাপসুরা, তুমি এমন করে বলছো কেন? প্লিজ এভাবে বলো না। আমি তোমায় ভালোবাসি, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এমনটা করেছি। হ্যাঁ, ভালো খালি তুমি একাই বেসেছিলে, আমি আর বাসিনি, যার কারণে আমার মা বাবা থেকেও আমাকে দূরে সরিয়ে দিলে। পরিপালকের লোকেরা আসলে ঠিকই বলে যে মাটির মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তারা নিজের স্বার্থের জন্য অন্য মানুষের প্রাণও নিয়ে নিতে পারে। সেম তুমি সেটা প্রমাণ করে দিলে। কি বলবো জানি না, কারণ মাপসুরা যা বললো সবটাই তো সত্যি। আসলে আমি ভাবিনি যে ওর মা বাবা থেকে ওকে আলাদা করেছি, ওর থেকে ওর স্বাধীনতা কেড়ে নিয়েছি। মাপসুরা, তোমার বলা একটা কথা মিথ্যা নয়। আমি জানি যে আমি দোষ করেছি, এর জন্য তোমার কাছে অনুতপ্ত আমি। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। হ্যাঁ, মাফ সেটা বললেই হয়ে যায়? যা করেছো তুমি আমার সাথে সেটার পরেও মাফ আশা করছো তুমি? আসলেই সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, যেটা মাফের যোগ্য না। কিন্তু মাফ তো আমি করিয়ে নেব। তোমার থেকে সময়টা আসতে দাও খালি। তোমায় আমি এত ভালোবাসবো যে তুমি আমায় নিজেই মাফ করে দেবে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় উঠে কাজে গেলাম। সেখানে গিয়ে আরেকটা ঝাটকা খেলাম। মালিক আমাকে হাজারটা কথা শোনালো যে গতকাল কেন আসলাম না। গতকাল আমার বিয়ে হয়েছিল মালিক। কি? গতকাল তোর বিয়ে ছিল? আর তুই আমাদেরকে বলিসনি? মালিক, আসলে তাড়াহুড়ায় বিয়েটা হয়ে গেছে, আপনাদের দাওয়াত করে খাওয়াবো সময় করে। আচ্ছা যা, আর রাগ করে থাকতে পারলাম না তোর উপরে। আর যা, তোর 1 সপ্তাহ ছুটি, বউকে গিয়ে সময় দে। ধন্যবাদ মালিক, ধর তোর টাকাগুলো রাখ। 5,000 টাকা ধরিয়ে দিল। সেটা নিয়ে বাসায় চলে আসলাম। যদিও আমার কাছে টাকা ছিল, আস্তে আস্তে প্ল্যান করলাম যে মাপসুরাকে নিয়ে ঘুরতে বের হব। বাসায় পৌঁছে, এই মাপসুরা রেডি হয়ে নাও, আমরা ঘুরতে বের হব। এখন এমন সময় আম্মু আসে রুমে। ঘুরতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু সাবধানে ঘোরাফেরা করবি, নতুন বৌমার জন্য কিছু না হয়, আর তুইও সাবধানে যাবি। আচ্ছা আম্মু। তারপর তিনি চলে গেলেন। সৎমার আচরণে খালি অবাকই হচ্ছে আমি। অন্যদিকে মাপসুরা লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিল। তারপর দুজন মিলে ঘুরতে বের হলাম। প্রথমে একটা পার্কে গেলাম। ওকে নিয়ে পার্কে ঘুরছি, কিন্তু ওর কোনো রিয়াকশনই দেখতে পেলাম না। ঘুরতে আসলে যে মানুষের মনে কিছুটা প্রভাব পড়ে তেমন কিছুই দেখলাম না। রোবটের মতো হেঁটে চলেছে আমার সাথে। আশেপাশের মানুষজন ড্যাব ড্যাব করে চলে তাকিয়ে আছে মাপসুরার দিকে। সেই লেভেলে রাগ হচ্ছে এটা দেখে। আরে ভাই, তোরা তো নিজের পার্টনার নিয়ে এসেছিস, তারপরেও কেন আমার বউকে খুঁটে খুঁটে দেখতে হবে? দেখ, আর থাকবই না এখানে। মাপসুরাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলাম। সারাদিন দুজন মিলে খুব ঘোরাঘুরি করেছি। তারপর সন্ধ্যায় বাসে এসেছি। এসব কি হবে ভেবেছ? আমি গলে যাব? না, কখনই না। আমার খুব ইচ্ছে ছিল আমার বউকে নিয়ে আমি এভাবে ঘুরবো, মনের আশা পূরণ করব।
এখানেও নিজের স্বার্থের কথা ভাবলে? মাপসরা, তুমি আমায় ভুল বুঝেছ। থাক, বাদ দাও। আর এসব কথা যদি আমার জন্য থাকে তাহলে বলবো বাদ দাও, কারণ আমার মনে যে আঘাত করেছ সেটা তুমি কোনোদিনও যাবে না। মাপসরার কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো, কিন্তু সেটা তাকে বুঝতে দিলাম না। রুম থেকে বের হয়ে আসলাম। এভাবেই দিন কাটতে লাগলো। 6 মাস পার হতে চলল। এই 6 মাসে মাপসরাকে আমি আমার প্রতি দুর্বলও করতে পারিনি, বরং সে আরও স্ট্রং হয়ে গিয়েছে। আমার সাথে কথা বলা একদম অফ করে দিয়েছে। এদিকে সে মা হতে চলেছে, এটা নিয়ে বেশ টেনশন হচ্ছে। একদিকে সে, একদিকে আমাদের বাবু, কিভাবে দুজনকে সামলাবো আমি ভেবে মাথা ফেটে যাচ্ছে। সে তো আমার সাথে কথা বলে না, নিজের শরীরেরও যত্ন নেয় না। সে যে মা হতে চলেছে তার ভিতরে কোনো অনুভূতিই নেই, কিন্তু আমার তার কেয়ার করা ছাড়িনি। রোজ তাকে খাইয়ে দিই, রাত হলে বুকে নিয়ে ঘুমাই। ওয়াশরুমে গেলে একা যেতে দেই না, ওকে ওয়াশরুমে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকি। এসবের ভিড়ে নিজের শরীরের যত্ন নেওয়ার কথা ভুলে গিয়েছি। একদিন রাত্রিবেলায় মাপসরাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছি, হঠাৎ করে সে চিৎকার করে উঠে ব্যথায়। কান্না করতে করতে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। কি করবো ভেবে পাচ্ছিলাম না। ডক্টরকে এনে দেখালাম। তিনি বলল এখন একটু এরকমই হবে, তবে সে বেশি উইক, ওকে যেন ফুল বেড রেস্টে দিয়ে দিই। তাই করলাম, মাপসরাকে ফুল বেড রেস্টে দিয়ে দিলাম। ওর জ্ঞান এখনও ফিরে আসেনি। সকালবেলা ওর জ্ঞান ফিরে আসে, এদিকে সারা রাত আমি অঘুরমা। চোখ দুটো ফুলে মনে হয় এখনই বের হয়ে যাবে। ওর জ্ঞান ফিরে আসতে সে আজীব রকমের পাগলামো শুরু করে দেয়। আমি বাবা মায়ের কাছে চলে যাব, আমাকে তুই বাবা মায়ের কাছে ছেড়ে দিয়ে আয়। মাপসরা, কি বলছো তুমি আবল তাবল? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি বাবা মায়ের কাছে যাব, না হয় আমি তোর বাচ্চাকে মেরে ফেলবো। এটা শুনে তো থ হয়ে গেলাম। কি করব ভেবে পাচ্ছি না। তাও কোনো মতে ওকে শান্ত করলাম, কিন্তু সে রীতিমতো এটা নিয়ে পাগলামো করে। খাবার খেতে চায় না। ওর এক কথা, সে তার বাবা মায়ের কাছে যাবে। ও আর এখানে থাকবে না, আমার সাথে সংসার করবে না। এরকম করতে করতে সে আরও দুর্বল হয়ে পড়ে। ওকে সামলানো পসিবল হচ্ছিল না। এক পর্যায়ে না পারতে সিদ্ধান্ত নিলাম ওকে মুক্তি দিয়ে দেব। যেহেতু আমার সাথে সংসারও করতেই চায় না, তাহলে আর জোর করবো না। আমাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিব। তোমায় মুক্তি দিয়ে দিব, তবে একটা শর্তে। কি শর্ত? আমাদের বাবু তুমি নষ্ট করতে পারবে না। সে হওয়ার পর তুমি তাকে আমার কাছে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আমার এই সন্তান আমি চাই না। ওকে রেখে আমি কি করব? সে হলে তোমার কাছে পৌঁছে দিব আমি। ওকে, তাহলে একটা দিন সময় দাও আমায়, তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে দিয়েব আমি। এটা বলে সকালবেলা ঘর থেকে বের হয়ে আসলাম। সারাদিন আর ঘরে গেলাম না। সারাদিন নদীর পাড়ে বসে বসে চোখের পানি ঝরিয়েছি। আমি ভাবতেই পারছি না যে আজকের পর মাপসরা আর আমার কাছে থাকবে না। রাত 11টায় বাসায় ফিরলাম। কারোর সাথে কোনো কথা বললাম না। মা জিজ্ঞাসা করছে কি হয়েছে আমার। আমি কিছুই বলিনি, চুপচাপ রুমে চলে এলাম। এসে দেখি মাপসরা আমার দিকে চেয়ে আছে। হয়তো কিছু একটা বলতে চাই, কিন্তু সেটার সুযোগ দিলাম না আমি। কাপড় চেঞ্জ করে বাইরে বের হয়ে আসলাম। কবিরাজ আমায় বলেছিল আমি যদি ওর চুলগুলো ওকে ফিরিয়ে দিই তাহলে সে আমায় আবার নিজের ক্ষমতা ফিরে পাবে। তাই করলাম। যেখানে ওর চুলগুলো পুঁতেছিলাম সেখান থেকে চুলগুলো তুলে আনলাম। রাত 1টা বাজে। মাপসরা এখনও ঘুমায়নি। মাপসরা, তোমায় একটা কথা বলি। বলো, কিন্তু আগে এটা বলো যে আমায় মুক্তি দেবে কখন। সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সেটা তুমি পেয়ে যাবে। কথা যখন দিয়েছি সেটা নড়চড় হবে না। হ্যাঁ, তাহলে বলো। বিশ্বাস করো, তোমায় খুব ভালোবাসি। জানি না তোমায় ছাড়া কি করে থাকবো আমি। তোমায় নিজের 1000টা স্বপ্ন নিয়ে দেখেছি, যা আমার আজ রাতে কবর দিয়ে দিতে হবে। কিন্তু তাতে আফসোস নেই। তুমি ভালো থাকো আর নিজের খেয়াল রাখো। আর আমাদের বাবুটা হলে তুমি তাকে আমার কাছে দিয়ে যেও। কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। প্লিজ কান্না করো না। আর কথা দিলাম যে বাবু হলে তোমাকে দিয়ে যাব। পকেট থেকে চুলগুলো বের করে মাপসরার হাতে ধরিয়ে দিলাম আর নজর ঘুরে ফেললাম। সাথে সাথে তুফান শুরু হয়ে গেল। সমস্ত ঘরে জিনিসপত্র নড়াচড়া করছে। মনে হচ্ছে যেন কালবৈশাখী আমার ঘরেই শুরু হয়ে যাবে। আমার দিকে তাকাও আকাশ। না, তোমার দিকে আর ফিরবো না। তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তুমি চলে যাও। ওকে, চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাই যাওয়ার আগে, তুমি মানুষটা দুনিয়ার মধ্যে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। তোমার মতো ভালো মানুষ হয় না। যেভাবে আমার যত্ন করেছ তুমি, আমি সেগুলো কোনোদিনও ভুলবো না। আমার যত্ন করতে গিয়ে নিজের শরীরের কী হাল করেছ তুমি, সেটা আমি দেখেছি। এখন থেকে নিজের শরীরেরও যত্ন নিও, আর খুব মনে পড়বে তোমার কথা। আমি আসি। এটা বলেই মাপসরা চলে গেল। মাপসরা আমায় ছেড়ে চিরতরে চলে গেছে। এটা ভাবতেই শরীরে খিঁচুনি দিয়ে উঠল। সাথে সাথে ফ্লোরে পড়ে গেলাম। ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে, আর সহ্য করে না পেরে চিৎকার করে কান্না করতে লাগলাম। চিৎকার শুনে পাশের রুম থেকে সৎমা দৌড়ে এলো।
এসে আমাকে ফ্লোর থেকে উপরে পড়ে আছি দেখল, আর আমার মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছে। মাপসুরা আমায় চিরতরে ছেড়ে চলে গেছে এটা ভাবতে এই শরীরে খিচুনি দিয়ে উঠল। সাথে সাথে ফ্লোরে পড়ে গেলাম, ভেতরটা ফেটে যাচ্ছে। আমার এই অবস্থা দেখে সৎমা বিকট আওয়াজে চিৎকার করে উঠে বলল, আকাশ বাবা, তো কি হয়েছে? কি বলবো, বলার মতো কোনো শক্তি নেই। তবে একটু বললাম যে মাপসুরা আমায় ছেড়ে চলে গেছে। তারপর আর আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে। কেন ছেড়ে চলে গেছে? কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে। বাবা তুই কথা বলছিস না কেন? বলে কান্নাকাটি শুরু করে দেয়। এই আকাশের বাবা, তোমার যে কথা, কোথায় আছো, তাড়াতাড়ি এসো। আকাশের আম্মুর চেঁচামেচি শুনে আকাশের বাবা দৌড়ে আসে। এসে দেখে আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে। আকাশের অবস্থা দেখে তিনিও ঘাবড়ে যান। কি হয়েছে ওর? জানি না কি হয়েছে আমার ছেলের। তুমি তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাও, ওর যেন কিছু না হয়। ওর কিছু হলে আমি মরে যাব। আকাশের বাবা আকাশকে কোলে তুলে নেয়, তারপর হসপিটালের জন্য রওনা হয়। চোখটা বন্ধ হয়ে যাবে অবস্থা, তাকিয়ে থাকার মতন শক্তি নাই। তবে একটা জিনিস দেখে অবাক হলাম যে সৎমা আমাকে দেখতে পারতো না, সে আজ বলছে আমার কিছু হলে সে মরে যাবে। আমাকে দিয়ে তার চাহিদা পূরণ হয়, সেজন্যই হয়তো এমন বলছে। নাকি সত্যি আমাকে সন্তানের মতো ভালোবাসে, জ্ঞান হারিয়ে ফেললাম, আর কিছু মনে নেই। দুদিন পর জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকাতে দেখি পাশে আম্মা আব্বু বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে সৎমা আমার কপালে পাগলের মতো চুমু খেতে আরম্ভ করলো। বাবা তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা। বাবা তুই এমনটা কেন করলি? তুই আমার মাথায় হাত রেখে কসম কর যে আর কোনোদিন ওসব উল্টাপাল্টা কিছু খাবি না। চুপ করে আছি। মা বাবা জানতে পারে যে তার ছেলে নেশা করেছে, তার থেকে লজ্জার আর কি হতে পারে? আর আমার এই অবস্থার পেছনে সম্পূর্ণ দোষ আমার। সেদিন সারাদিন নেশা করেছে, অতিরিক্ত নেশা করার ফলে এসব হয়েছে। বাবা তুই শুনবি না মায়ের কথাটা? হাতটা টেনে নিয়ে গিয়ে আচ্ছা কসম করলাম আর কোনোদিন ওসব খাবো না। আব্বু কিছু বলছে না, আর কি বা বলবে? মা মারা যাওয়ার পর ওনার যে একটা ছেলে আছে সে কথা তার মনেই নেই। হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। সৎমা আমার পেছনে লেগে আছে, আমার সেবা যত্ন করছে, কোনো কিছুতেই কমতি রাখছে না, একদম আমার মায়ের মতো দেখভাল করছে। কিন্তু সব কিছুই ভিড়ে মাপসুরাকে বলতে পারিনি। ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে। সে যে আমায় ছেড়ে চলে গেছে সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। এভাবে দিন কাটতে লাগলো। একদম ঘরবন্দি হয়ে গেছে আমি। চাকরিটাও চলে যায় এই কারণে। কিন্তু সৎমা আমার কোনো প্রেশার দিল না, উল্টো বলল, তোর বাবার যা আছে তা খেয়ে তুই শেষ করতে পারবি না। তোর চাকরি চলে গেছে, ভালো হয়েছে, তোর আর চাকরি করতে হবে না, আমার ছেলে আমার কাছেই থাকবে। অন্যদিকে মাপসুরা তো সেই খুশি, নিজের মা বাবাকে পেয়ে, পরিপালকের লোকজনকে পেয়ে খুব ভালোই দিন কাটছে তার। হঠাৎ আবার পেইন শুরু হয় তার। তখনই আকাশের কথা মনে পড়ে যে গতবার যখন তার পেইন উঠেছিল তখন মানুষটা কীভাবে পাগলের মতো ছোটাছুটি করেছে ওর জন্য। পেইন উঠেছিল তার, অথচ কষ্ট যেন আকাশ পাচ্ছে। আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো একে একে তার মনে পড়তে থাকে। পণ্ডিত এসে মাপসুরাকে কি পরা পানি দিয়ে যায় যাতে করে তার পেইন কমে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে আছে, তখন সে স্বপ্নে দেখতে পায় আকাশকে। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পেটে চুমু খাচ্ছে আর বলছে, কলিজা তুমি টেনশন করো না, আমি চলে এসেছি। এখন থেকে তোমার সমস্ত দেখভাল আমি করব। তুমি সত্যি চলে এসেছো আকাশ, প্লিজ তোমায় একবার ছুঁয়ে দেখি। আকাশ আর কোনো কথা বলছে না, চোখ মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে আছে। মাপসুরা আকাশকে ছুতে যাবে তখন সে হাওয়ায় মিশে যায়। এই তুমি কোথায় চলে গেলে আমাকে রেখে? বলে চিৎকার করে ওঠে। সাথে সাথে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে কাউকেই দেখতে পায় না। তখনই মনে পড়ে তার যে সে পরিপালকে আছে আর আকাশকে পৃথিবীতে রেখে চলে এসেছে। নিজের অজান্তেই সে কান্না করে দেয়। আকাশের জন্য খুব খারাপ লাগছে। তার মনে হচ্ছে সে যেন নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। না, কাল সকালে আমি পৃথিবীতে যাব, গিয়ে আকাশকে দেখে আসব। সকালবেলায় মাপসুরা তার মা বাবাকে বলে যে সে পৃথিবীতে যাবে, কিন্তু তার বাবা মা তাকে যেতে দেয় না, কারণ তার শরীরের অবস্থা ভালো না আর এটা পরিপালকের নিয়ম বাইরে। কিন্তু মাপসুরার যেদের কাছে হেরে যায় তিনারা। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে তুমি পৃথিবীতে যেও, তবে আমিও যাব তোমার সাথে। আচ্ছা বাবা। সকালবেলা মাপসুরার তার বাবা পৃথিবীতে আসে। এসে সোজা আকাশের বাসায় যায়। আকাশ রুমের মধ্যে মরার মতন পড়ে আছে আর একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আকাশের এই দুরবস্থা দেখে মাপসুরা ফুপিয়ে কান্না করে দেয়। এ আকাশ চোখ খোলো, আমি চলে এসেছি। মিটমিট করে চোখ খুলে তাকিয়ে দেখি মাপসুরাকে। খুশিতে মনটা নাচানাচি শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে শোয়া থেকে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরি, কিন্তু শরীর তো খারাপ, সে শক্তিটাও নেই। মাপসুরা চলে যাওয়ার পর নিজের যত্ন নেওয়ার কথা ভুলে গেছি, তাই রোগ হয়ে গিয়েছে অনেক। কি হাল করেছো নিজের মনে মনে?
এটার জন্য তো তুমি দায়ী। আর এখন এসে বলো যে কোনো ফায়দা আছে? যখন ছেড়ে গিয়েছিলে তখন ভাবা দরকার ছিল যে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, তাও তুমি পাষাণের মতো করে ছেড়ে গেলে। খুব রাগ হচ্ছে মেয়েটার উপরে। হ্যাঁ, আমাকে কষ্ট দিয়েছ, এবার আমিও চুপচাপ থাকবো, কোনো কথা বলবো না। কি হলো, কথা বলছো না যে? কি বলবো? কথা বলবে, প্রয়োজন মনে করি না। চলে যাও এবার, যেখান থেকে এসছো সেখান থেকে চলে যাও। এমন করে বলছে কেন আকাশ? তুমি তো সম্পর্ক ছেদ করে চলে গেল, তারপর আর কি বলার থাকে? তোমার সাথে আমার আর কোনো কিছুই নেই, শুধু বেবিটা হলে আমাকে দিয়ে যেও। আকাশের কথা শুনে মাপসুরার কান্নার গতিবেগ আরও বেড়ে যায়। প্লিজ আকাশ, এভাবে বলো না। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়, তোমার কাছ থেকে তোমায় ফিল করতে পারিনি। যখন দূরে সরেছি তখনই তোমার ভালোবাসা উপলব্ধি করতে পেরেছি। প্লিজ তুমি আমার সাথে পরিপালকে চলো। আকাশের সৎমাও সামনে ছিল। মাপসুরাকে দেখে আকাশের রুমে এসেছেন তিনি। না, আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না, সে আমার কাছেই থাকবে। না, আমি ওকে নিয়েই যাব, ওকে ছাড়া আমার ভালো লাগে না। আমার বর আমার সাথে পরিপালকে থাকবে। মাপসুরা, সে স্বপ্ন ভুলে যাও, সেটা কখনোই হবে না। না হবে বাবা, আমি আকাশকে পরিপালকে নিয়ে যাব আমাদের সাথে। এই মেয়ে, একবার বলেছি না যে আমি আমার ছেলেকে কোথাও যেতে দেব না? আরে মাপসুরা, কি পাগলামো করছিস? সে যেতে চায় না, তাও তুই জোর করছিস কেন? বাবা, আমি এত কিছু বুঝি না, আমি এটুকু জানি আমি আকাশকে এখান থেকে নিয়ে যাব। ওকে আমি নিজের কাছে রাখবো, কারো কথা আমি শুনবো না। বলে আকাশের হাত ধরে ওকে হাওয়ায় ভাসিয়ে ফেলে। তারপর ওকে নিয়ে পরিপালকে চলে যায়। ওর বাবাকে ফেলে রেখে চলে আসে সে। আকাশের মতো রেগে মেগে আগুন। আপনার মেয়ে কিন্তু কাজটা ভালো করেনি। আমার ছেলের কিছু হলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়বো না। জেদ করে আমার ছেলেকে নিয়ে গেছে তো এটার ফল ভালো হবে না। শহরের নাম করা কবিরাজের কাছে যাব আমি, আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো। প্লিজ আপনি এভাবে রেগে যাবেন না, কথা দিচ্ছে আপনার ছেলের কিছুই হবে না। আপনার ছেলেকে সই সালামতে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। আমার মেয়েটা ওকে খুব ভালোবাসে, তাই পাগলামো করেছে। মাথা ঠিক নেই এখন ওর, কিন্তু আমি কথা দিলাম তো আপনার ছেলের গায়ে একটা নখের আঁচড়ও লাগবে না। ওকে, আমার ছেলেকে সই সালামতে ফিরিয়ে দিয়ে যাবেন। মাপসুরার বাবা চলে আসে। এসে দেখে মাপসুরা পরিপালকের গেটের মধ্যে বসে কান্না করছে। কিরে, কি হয়েছে, কান্না করছিস কেন? পণ্ডিত আমার আকাশকে আমার থেকে জোর করে নিয়ে চলে গেছে, ওকে নাকি মেরে ফেলবে। কি? পণ্ডিত এত বড় সাহস যে আমার জামাইয়ের গায়ে হাত দিবে সে? মাপসুরার বাবা তো সেই রকমের খেপে যায়। তুই চল আমার সাথে পণ্ডিতের কাছে যাব। মাপসুরা আর তার বাবা পরিপালকে ঢুকতে দেখে সমস্ত পণ্ডিতরা আরাধনা শুরু করে দিয়েছে। আশুরায় মাঝখানে আকাশকে বেঁধে রেখেছে। আরাধনা শেষ হলে আকাশকে তারা মেরে ফেলবে, কারণ পরিপালকে মানুষ আসলেই তারা তাকে মেরে ফেলে। তার উপরে পণ্ডিতকে এসে লাথি মেরেছিল। পণ্ডিত তো এটা নিয়ে ওর উপর আরও রেগে আছে। মাপসুরার বাবা দৌড়ে রাজদরবারে চলে যায়, যেটা তার অবস্থান। তিনার রুমে গিয়ে তিনি আটরম্ব লাঠিটাও হাতে নিয়ে উঠিয়ে নেয়, আর সে পুরো পরিপালক মাটির সাথে মিশে দেবে। পণ্ডিত কোন সাহসে রাজার অনুমতি না নিয়ে আরাধনা শুরু করেছে। লাঠিটা হাতে নিয়ে জমিনের মধ্যে সজোরে একটা আঘাত করে। সাথে সাথে পরিপালকের সমস্ত বেড়িবাঁধ ভেঙে হাওয়ায় ভেসতে থাকে। কিন্তু পণ্ডিতদের কিছু হয় না, তারা জায়গায় বসে আছে। এটা থেকে তো মাপসুরা আর তার বাবার চোখ কপাল উঠে যায়, কারণ এই ৮ রম্ব দিয়ে মাটিতে আঘাত করলে পুরো পরিপালক থমকে যাবে। কেউ এই ৮ রম্বর মায়া থেকে বাঁচতে পারবে না। কিন্তু সেখানে পণ্ডিতদের কিছুই হলো না। তারা কি মায়ের শক্তি নিয়ে আরাধনা করে শুরু করেছে? মাপসুরার বাবার যেন মাথায় কিছুই কাজ করছে না। মাপসুরার তার বাবার চোখ কপাল উঠে যায়। না, এটা হতে পারে না, এই ৮ নম্বর মায়া থেকে কেউ বাঁচতে পারে না। লাঠি দিয়ে আবার মাটিতে আঘাত করে দ্বিতীয়বারেও পণ্ডিতদের কিছুই হয় না, বরং উল্টা আরও তাদের আসুরাটা মায়ার শক্তিতে ত্রিলোক হয়ে যায়। আরে মহারাজ, কি করছেন? কি আপনি কি মনে করেছেন আপনার এই লাঠি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে? পণ্ডিত, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। রাজার সাথে পাঙ্গা নেওয়ার ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। আরে মহারাজ, আপনি কিন্তু ভুলেই যাচ্ছেন আমি কে। আমি পরিপালকের সবচেয়ে পুরনো পণ্ডিত। অনেক অসাধ্য সাধন করেছি আমি। আমাকে আটকানোর ক্ষমতা আপনার নেই, আর আপনার এই ৮ রম্ব বাকিদের মায়া করতে পারবে, কিন্তু আমাকে না। দেখছেন না আসুরাটা মায়াবেষ্টন হয়ে আছে। আপনি আমার কোনো পণ্ডিতকেই মায়া করতে পারবেন না। আজ এই বালককে খতম করে ছাড়ব। পণ্ডিতের কথা শুনে মাপসুরার বাবার তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পণ্ডিত হয়তো এমন কোনো মায়া জাদু জানে যেটার কারণে তাকে মায়া করা যাচ্ছে না। তিনি মাথায় হাত দিয়ে সোজা জমিনে বসে পড়ে। পাশ থেকে মাপসুরা চিৎকার করে ওঠে। মাপসুরার পেটে পেইন হচ্ছে। মা, তোর কি হচ্ছে? মা, বাবা, আমার পেটে খুব ব্যথা করছে। তুই আমার সাথে চল, গিয়ে রেস্ট করবি, এদিকটা আমি দেখছি।
না, আমি যাব না। আমার আকাশকে ওরা মেরে ফেলবে। প্লিজ মা, আমার এমন করিস না। আমি থাকতে ওরা তোর আকাশে কিচ্ছু করতে পারবে না। কি করবে বাবা তুমি? তোমার 8 রম্বকেও তো পণ্ডিতরা মায়া করে ফেলেছে। এখন যা করতে হবে আমাকে করতে হবে। তুই কি করবি? আমি যেখানে ওদের কিছু করতে পারলাম না। মাপসরা পণ্ডিতদের আসরার সামনে চলে যায়। ভালো ভালো বলছে আমার আকাশকে আপনারা ছেড়ে দিন, না হয় কিন্তু আপনাদের কাউকে আমি ছাড়বো না। হাসলে তুমি। রাজা যেখানে আমাকে আটকাতে পারিনি সেখানে তুমি আমাকে আটকাবে? আর আসলে ওকে ছেড়ে দেওয়ার কথা, ওকে তো আমি ছাড়বো না। সে আমায় লাথি মেরেছে। তার থেকে বড় কথা, তোমার রাজদরবারে কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। এতদিন জাস্ট উপরে উপরে ভালোবাসা দেখিয়ে এসেছি, কিন্তু হাকিকত এমনটা না। কারণ আমি এমন জাদুবিদ্যা জানার পরেও রাজা হতে পারলাম না যেখানে তোমার বাবা কোনো কিছু জেনেই না জেনে রাজা হয়ে গেল। সেটা আমি মেনে নিতে পারি না। তাই প্রতিজ্ঞা করেছিলাম রাজদরবারের সুখ আমি কেড়ে নেব, আর রাজত্ব করব আমি। পুরো পরিপালক আমার অধীনে চলবে। পণ্ডিতের এমন ধারা কথা শুনে মাপসুরার রাগ মাথায় উঠে যায়। ওকে আমি দেখছি কি করে তোমরা আমার আকাশকে মারো। তোমরা তো ভুলে যাচ্ছ যে আমার পেটে আকাশের সন্তান রয়েছে। আর তার থেকে বড় কথা, মানুষের পরই 2 ধরনের শক্তি আমি অর্জন করেছি। আরাধনা প্রায় শেষ, আকাশকে এখন বলি দেওয়া হবে। এমন সময় মাপসুরার বাবার হাত থেকে 8 রম্বটা নিয়ে আসুরার ত্রিকালের মধ্যে আঘাত করে। সাথে সাথে ত্রিকাল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর মাপসুরা আসুরায় ঢুকে পড়ে। পণ্ডিতের তো মাথা ঘুরতে শুরু করে মাপসুরার কাণ্ড দেখে। কি করে সম্ভব এটা? ত্রিলোক ভাঙার ক্ষমতা তো কারণ নেই। এই মেয়ে কীভাবে করলো এটা? বড় বড় জাদুকররাও এটা করতে পারতো না। যা এই মেয়ে করেছে, না ওকে আটকাতে হবে। পণ্ডিত আবার ত্রিলাখ করতে চাইলে এবার সে আর ত্রিলোক হয় না। ত্রিলোকের ভিতরে গিয়ে দেখে আকাশের চেহারা পুরো ঝলসে গেছে। এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। 8 রম্ব দিয়ে আবার মাটির মধ্যে সজোরে আঘাত করে। সাথে সাথে কম্পন শুরু হয়ে যায় পরিপলকে। এত জোরে কম্পন হয় যে পণ্ডিত মাটিতে পড়ে যায়। সমস্ত পণ্ডিত এই মাটিতে লুটে পড়েছে। অন্যদিকে মাপসুরা আকাশকে ছাড়িয়ে নেয়। ছাড়িয়ে নিয়ে ওকে মাটিতে শুয়ে রাখে। ঠিক সেই সময় পণ্ডিত মাটি থেকে উঠে মায়া করে মাপসুরার দিকে ছুঁড়ে মারে। মায়াটা মাপসুরার সামনে এসে আটকে যায়। কোনো ক্ষতি হয় না। মাপসুরা এবার চরম পর্যায়ে রেগে যায়। সে 8 রম্বটা পণ্ডিতের দিকে সজোরে ফিক্কা মারে। পণ্ডিত সেটাকে আটকাতে গেলে পারে না। 8 রম্বটা তার শরীর ছেদ করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। সাথে সাথে পণ্ডিত মাটিতে লুটে পড়ে। এই 8 রম্বকে আটকানোর ক্ষমতা কারণ নেই। পুরো পরিপালকের পণ্ডিতরা মিলে চেষ্টা করলেও সেটা আটকাতে পারবে না, কারণ সেটা মাপসুরা ছুঁড়ে মেরেছে, আর তার শরীরে শক্তি এখনও কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রথমত সে পড়ি, তার উপরে তার হাতে 8 রম্ব। তার থেকে বড় কথা, সে দুনিয়া থেকে মানুষের শক্তি অর্জন করে এসেছে। পণ্ডিতের মৃতদেহ জমিনে পড়ে আছে। মাপসুরার বাবা তো এসব দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মাপসুরার হাত থেকে 8 রম্বটা নিয়ে তিনি জমিনে আঘাত করে। সাথে সাথে পুরো পরিপালক আগের ন্যায় হয়ে যায়, আর সমস্ত পণ্ডিতরা তিনার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ে। মহারাজ, আমাদেরকে মাফ করে দিন। পণ্ডিত আমাদের ভয় দেখিয়েছিল, যার ফলে আমরা তিনার কথায় রাজি হয়েছি। ওনার কথায় রাজি না হলে বলেছে আমাদের সবাইকে মায়া করে মেরে ফেলবে। তোমাদের কোনো দোষ নেই, যে দোষ করেছে সে শাস্তি পেয়েছে। মাপসুরা আকাশকে কোলে করে রাজদরবারে নিয়ে আসে। পুরো রাজদরবার থমথম করছে। সমস্ত পরিপালকের পরীরা আকাশকে দেখতে এসেছে। মানুষ দেখতে তাদের কাছে ভালো লাগে, কারণ মানুষ অনেক সুন্দর হয়। তারা সবসময় মানুষকে নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখে। ওই রূপ ফিরিয়ে আনেন পণ্ডিতদের উদ্দেশ্য করে মাপসুরা বলে। একজন পণ্ডিত বলে ওঠে, আমাকে কিছুটা সময় দিন, আমি ওই রূপ ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। পণ্ডিত সেখান থেকে চলে যায়। একটু পর ফিরে আসে হাতে রূপ গাছের ফল নিয়ে। সেটা এনে আকাশকে খাইয়ে দেয়। আকাশের চেহারা আগের ন্যায় হয়ে যায়, কিন্তু তার জ্ঞান এখনো ফেরেনি। সবাই অপেক্ষা করছে আকাশের জ্ঞান ফেরার। একটু পর আকাশের জ্ঞান ফিরে আসে। বিপত্তিটা তখনই বাধে। আকাশ নিঃশ্বাস নিতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। মুরগি জবাই করলে যেমন ধরফর করে, আকাশও ঠিক সেই রকমভাবে ধরফর করছে। এটা দেখে এক পণ্ডিত বলে, এই বালক আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে। যদি ওকে পরি বানানো না হয় তাহলে তাই করুন। ওর কিছু হলে আমি মরে যাব। আপনারা ওকে পরি বানিয়ে দিন আরাধনা করে। মাপসুরা, কি বলছিস তুই এটা? ওর মায়ের কাছে আমি কথা দিয়ে এসেছি যে ওকে ওর মায়ের কাছে ফিরে দিয়ে আসবো। বাবা, ওর তো কোনো ক্ষতি করছি না, আমি ওকে বাঁচানোর জন্যই তো এমনটা করছি। ওকে, তাহলে ঠিক আছে পণ্ডিত মশাই, আপনার ওকে পরি বানিয়ে দিন। জি মহারাজ। তবে একটা জিনিস, আরাধনা করতে করতে ওর মুখে কেউ নিঃশ্বাস দিন, না হয় এর মধ্যেই বিপত্তি ঘটে যাবে। না না, আমি নিঃশ্বাস দিচ্ছি, আপনারা আরাধনা শুরু করুন ওকে নিয়ে।
পণ্ডিতরা আরাধনায় বসে। অন্যদিকে মাপসুরা আকাশের ঠোঁটে ঠোঁট লাগিয়ে ওকে নিঃশ্বাস দিতে থাকে। এখন আর আকাশের কষ্ট হচ্ছে না। আমি কোথায় আছি, আর মাপসুরা আমার ঠোঁটে ঠোঁট কেন লাগিয়ে রেখেছে? ধুর, কী সব করছে ও? মাপসুরাকে সরিয়ে দিতে চাইলাম, নিজের থেকে সে আরও শক্ত করে আমায় জড়িয়ে ধরেছে আর চোখের ইশারায় বলছে ওকে না ছাড়তে। একটু পর কেউ একজন এসে আমাকে তেতো জাতীয় কিছু একটা খাইয়ে দেয় আর মাপসুরা আমার থেকে সরে যায়। সাথে সাথে অনুভব করলাম আমার শরীরের হাড় বিকিয়ে যাচ্ছে আর আমি হাওয়ায় ভাসছি। এটা দেখে ভয়ে একটা চিৎকার মারলাম আর মাপসুরা এসে আমায় চাপটে ধরলো আর বলতে লাগলো। একটু পর কেউ একজন এসে আমায় তেতো জাতীয় কিছু একটা খাইয়ে দেয় আর মাপসুরা আমার থেকে দূরে সরে যায়। সাথে সাথে অনুভব করলাম যে আমার শরীরের হাড় বিকিয়ে যাচ্ছে আর আমি হাওয়ায় ভাসছি। এটা দেখে ভয়ে একটা চিৎকার মারলাম আর মাপসুরা এসে আমায় চাপটে ধরলো আর বলতে লাগলো, খুব কষ্ট হচ্ছে আমার কলিজাটা, তাই না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না আমি। কলিজা প্লিজ আর একটু সহ্য করে নাও, তারপর সব ঠিক হয়ে যাবে। এত কষ্ট মনে হচ্ছে যেন এখনই দমটা বের হয়ে যাবে। একটু পর ধপাস করে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছু জানি না। যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে আবিষ্কার করি বিছানার উপরে শুয়ে আছি আর মাপসুরা আমার মাথাটাকে তার কোলের মধ্যে নিয়ে বসে আছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার জ্ঞান ফিরে এসেছে সেটা দেখতে পেয়েই খুশিতে কান্না করে দিল আর আমায় পাগলের মতো চুমু খেতে আরম্ভ করলো। এখন কেমন লাগছে আমার কলিজাটার? মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললাম। কি হলো, আমার বাবুটা আমার উপর রেগে আছে বুঝি? মাপসুরা, তুমি তোমার প্রতিশোধ নিয়েই নিলে, তাই তো? আমাকে মানুষ থেকে পরি বানিয়ে দিলে যাতে করে আমি আর দুনিয়াতে যেতে না পারি। সত্যি বলছি, আমি তোমার উপরে প্রতিশোধ নিইনি, তোমাকে বাঁচানোর জন্যই পরি বানিয়েছি। আর কে বলেছে তুমি পৃথিবীতে যেতে পারবে না? তুমি সব পারবে। তোমার যখন যা ইচ্ছে করবে তুমি তাই করবে, তোমার জন্য কোনো ধরা বাধা নেই। ও ভালো, তবে সেটাতে তো পরিপালকের নিয়ম ভঙ্গ করা হবে। আরে ধুর, কিসের নিয়ম? রাজের উপরে কেউ আছে নাকি? তার থেকে বড় কথা তুমি আমার হবু, যেমন তুমি হবু না রাজ দরবারের একমাত্র মেয়ের জামাই। তুমি তোমার স্বাধীন মতো চলবে। সবই বুঝলাম, কিন্তু রাজের উপরে কেউ আছে নাকি মানে বুঝলাম না। আরে গাধা, তোমায় বলছিলাম না যে আমি পরিপালকের ভবিষ্যৎ রানী হব? কিন্তু সেই আসনটা আমি তোমায় দিয়ে দিতে বলেছি বাবাকে, কারণ আমার রাজত্ব দরকার নেই, আমার দরকার শুধু তোমাকে। আমি শুধু তোমার মনে রাজ করব আর তুমি রাজ করবে পুরো পরিপালকে। মাপসুরার কথা শুনে ভেতরটা খুশিতে ভরে উঠল। ওর উপরে যে অভিমান ছিল সব কিছু মুহূর্তের মধ্যে কোথাও উদয় হয়ে গেল। যেখানে সবাই পাওয়ারের পেছনে ছুটে বেড়ায়, কার উপরে কি উঠবে সেটা নিয়ে টক্কর চলে, আর সেখানে মাপসুরার কিছুই চাই না, তার সমস্ত কিছু আমি, তার শুধু আমাকে চাই। এমন ধারা ভালো হয়তো দুনিয়ায় কেউ আমাকে বাসতে পারবে না। খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু সেটা ওর সামনে প্রকাশ করলাম না। সে আমাকে কষ্ট দিয়েছে, এবার আমিও একটু কষ্ট দিব তাকে। না, আমার কিছুই চাই না, আর আমার তোমাকেও দরকার নেই। আমি পৃথিবীতে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিব, না হয় পরিপালক থেকে একজনকে বিয়ে করে নিব, তবুও তোমার সাথে আমি থাকবো না। কি বলছো আকাশ? প্লিজ তোমার পায়ে পড়ি, তুমি এমনটা করো না। কেন? তখন মনে ছিল না যখন আমাকে ছেড়ে চলে এসেছিলে? বিশ্বাস করো, তখন আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমি তুমিতে আটকে গেছি তোমার ভালোবাসায়। প্লিজ তুমি এমন কিছু করো না। না, আমি তো এসব শুনবো না। তখন আমিও অনেক বুঝিয়েছিলাম, কই তুমি তো আমার কথা শোনোনি, চলে এসেছো স্বার্থপরের মতো। প্লিজ আকাশ, তুমি আমাকে একা করে দিও না। আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইছি। তুমি এসব কিছু করলে আমি মরে যাব। আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না। বলতে বলতে ফুপিয়ে কান্না করে দেয়। ওর কান্না দেখে হাসি আর থামাতে পারলাম না, শব্দ করে হেসে দিলাম। আরে পাগলি মেয়ে, কান্না করে কেন? আমি কি পাগল নাকি যে তোমায় ছেড়ে যাব? তোমার পেটে আমাদের বেবি রয়েছে, তারপরে আমি অন্য নারীর কাছে যাব? তুমি সেটা ভাবলে কি করে? আমি তো মজা করছিলাম। কি বলি তুই এতক্ষণ আমার সাথে মজা করলি? আর অন্যদিকে আমার ভেতরে ফেটে যাচ্ছিল, কুত্তা তুই একটা, বলে আকাশকে মারতে আরম্ভ করে। আরে আল্লাহ, কি করছো কি তুমি? মারতে গিয়ে তো বেফাস লেগে গেলে বাবু ব্যথা পাবে তো। পাক ব্যথা? ওর বাবা যে শয়তান হয়ে গেছে সেটা আজ দেখুক পেট থেকে। আকাশের চুল ধরে ইচ্ছে মতো টানছে। মাপসুরাকে ছাড়িয়ে নিয়ে ওর হাত দুটো চেপে ধরলাম বিছানার সাথে। দেখি এবার কি করে মারো। দেখো, ভালো হবে না কিন্তু, বলে দিলাম। আমাকে মারতে দে, আমার রাগ উঠে আছে। আরে আমার ময়না পাখি, এত রাখতে নেই, আর তোমার জন্য তো রাগ হারাম। আর দাঁড়াও, তোমার রাগ কমাচ্ছে বলে ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নিলাম। ইচ্ছা মতো চুমুক খেচ্ছি। কি যে নেশা ওর ঠোঁটের মধ্যে তা উপরওয়ালাই ভালো জানেন। ইচ্ছা করছিল না ওকে ছাড়তে, কিন্তু দরজা কেউ একজন কড়া নাড়ল,
তাই ওকে ছেড়ে দিয়েছি। মাপসরা বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলল। হে রানী মহারাজ, আপনাদেরকে যেতে বলেছে, একটু পর নাকি রাজা ঘোষিত করা হবে। ওকে আসছি। মাপসরার আমি মিলে নিচে রাজসভায় গেলাম। রাজসভায় গিয়ে তো মাথা ঘুরে উঠল। হাজার হাজার পরী উপস্থিত হয়েছে সেখানে। রাজামশাই মাপসরার বাবা আমাকে সবার সামনে রাজা ঘোষিত করলো আর আমার মাথার মধ্যে রাজার মুকুট পরিয়ে দিল। কল্পনাও করতে পারিনি কখনো যে এত বড় পজিশনে নিজেকে দেখতে পাবো, যেখানে দুনিয়ার মানুষ আমাকে 2 টাকা দামও দিত না। সেখানে আমি পুরো পরিপালকের রাজা, নতুন রাজা ঘোষিত হওয়ায় সবাই আনন্দ উল্লাস করছে। এমন সময় মাপসরার আকাশকে বলে চিৎকার করে ওঠে। দৌড়ে মাপসরার কাছে গেলাম। কি হয়েছে বাবু তোমার? আমার খুব পেটে ব্যথা করছে, মনে হচ্ছে এখনই বাবু হয়ে যাবে। পণ্ডিতরা দৌড়ে আসলো। তিনারা দেখেই বললেন মাপসরার প্রসবের সময় চলে এসেছে, ওর আজকে প্রসব হবে। সমস্ত কিছুর ইন্তজাম হলো। অভিজ্ঞ মেয়ে পরি দ্বারা মাপসরার বাবু হওয়ার কার্যক্রম শেষ হলো। মেয়ে হয়েছে আমাদের, দেখতে একদম পুরো ওর মায়ের মতন হয়েছে। মেয়েটাকে নিয়ে এসে আমার কোলে দিল। মাপসরার কথা জিজ্ঞাসা করতেই যে সে কেমন আছে, সবাই মুখ কালো করে ফেলল। কি হয়েছে, কথা বলছেন না যে? মাপসরা ঠিক আছে তো? ক্ষমা করবেন মহারাজ, মেয়েকে বাঁচাতে পেরেছি শুধু আমরা, আর মহারানী প্রসব করার সময় মারা গেছেন। এটা শুনে বাচ্চাকে নিয়ে ধপাস করে মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আরে পাঠক ভাই দাঁড়ান, আপনারা কি ভাবছেন এমন ধরনের কিছু হবে? যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে তারা ভুল ভাবছেন। এমন কিছু হয়নি। আমি এখন মাপসরার পাশেই বসে আছি, আর সে তো মহা খুশি। সে কল্পনা করতে পারছে না যে সে মা হয়েছে। সমস্ত কিছু ভালো ভালো হয়ে যায়। এভাবে আমাদের সংসারটা পরিপূর্ণতা লাভ করে, আর আমি এখন পুরোপুরি স্বাধীন। ইচ্ছে হলে পৃথিবীতে যাই, ইচ্ছে হলে পরিপালকে আসি, তবে বেশিরভাগ সময় পৃথিবীতেই থাকা হয়। 5 বছর পর রাইসামণি হাঁটতে শিখেছে। আমাদের মেয়ের নাম রাইসা। মায়ের সাথে খেলা করছে। আমি রুমে বসে আছি, আর মাপসরা পরিপালকের কাজের জন্য গিয়েছে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একটু পর মাপসরা চলে আসে, এসে রুমে ঢোকে। রাইসা কই? মায়ের সাথে খেলা করছে। তো তুমি ঘরে বসে কি করছো? কিছুই করছিলাম না, তবে ভেবছিলাম যে তুমি আসলে তোমার সাথে খেলা করব। যা শয়তান, একদম উল্টাপাল্টা কথা বলবা না তুমি। কিসের উল্টাপাল্টা? হ্যাঁ বলে ওকে কাছে টেনে নিয়ে আসলাম। এত কাছে নিয়ে এসেছি যে তার নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছি, আর সে কেমন যেন চুপসে আছে। প্লিজ দুষ্টামি করো না। কখন বাবু চলে আসবে? সে আসবে না, আমার সাথে মজা করে খেলা করছে, আর আমি তোমার সাথে খেলা করব। কি খেলা করবে? বাবু হয় যে সেই খেলা। আর কি কি বলছো এসব? তোমার লজ্জা শরমে কি বিক্রি করে কটকটি খেয়েছো নাকি? দর্শকরা তো শুনছেন, ওদের কান আছে, ওরা তো শুনবে। আর শুনলে শুনো, ওরাও কাজে লাগাতে পারবে ট্রিক্সগুলো। তোমার আসলে লজ্জা শরম নেই? না নেই, সরো, এখন আমি আদর করব। বলে মাপসরাকে আদর করতে আরম্ভ করলাম। দর্শক ভাইরা আর কত শুনবেন? আপনাদের পক্ষ হয়ে একটু কথা বলেছি দেখে ভাবিয়েন না যে আপনাদের সামনে ইতিহাস তৈরি করব। সো উল্টো রাস্তা ধরে কেটে পড়ে। এখন পার্সোনালি কিছু হিস্ট্রি তৈরি হবে। গল্পটা কেমন হয়েছে সবাই গঠনমূলক মন্তব্য করে জানাবেন। আর আপনারা যদি চান তাহলে এই গল্পের সিজন 3 নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী গল্পে।